আর ঝামেলা হবে না। নেক্সট উইক থেকে আমরা রেগুলার যেদিন ক্লাস হবে ওই দিনই দিব। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে মেশিন লার্নিং নিয়ে একটা ব্রিফ একটা আলোচনা করেছিলাম, ঠিক আছে? একটা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তো এখন আজকে আমরা একটু ইন ডিটেলস এর ভিতরের দিকে যাব। তার আগে তোমরা যেহেতু বলতেছো আরেকটু আলোচনা করা দরকার, আমরা আরেকটু আলোচনা করি। তো ক্যান ইউ হেয়ার মি? ইয়েস স্যার। স্যার আই গেস মোশাররফ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। ও যেটা দেখতে যাচ্ছিল সেটা হচ্ছে যে ডেটা সেটটা কিভাবে ক্লিন করা হয় বা ক্লিনটার না না, প্রয়োজনটা কোথায় থাকে। তিনটা তো আমরা এখনো করি নাই। ও আচ্ছা স্যার। স্যার একটু মানে রিভিউ দেওয়া গেলে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নর্মালি ডাটা সেটে আমরা নর্মালি ডাটা সেট বলতে কি বুঝি? একটা ট্রেন ডাটা সেট, একটা টেস্ট ডাটা সেট, রাইট? তো জি স্যার। ট্রেন ডাটা সেট কেন দরকার হয়? ট্রেন ডাটা সেট দরকার হয় একটা মেশিন লার্নিং মডেলকে বা ডিপ লার্নিং মডেলকে লার্ন করানোর জন্য, ঠিক আছে? মানে যে ডাটাগুলা দিয়ে আমি লার্ন করাবো, তাই না? যেমন আমি যখন কোনো কিছু শিখি তখন আমাকে অবশ্যই কিছু পড়তে হয়, জানতে হয়। তো যে পড়াগুলো আমি পড়ি সেগুলা ধরো আমার জানা, রাইট? ধরো আমি একটা ম্যাথমেটিক্স আমি পড়তেছি, তো আমাকে কিছু এক্সাম্পল দিল, এটা দিল সেটা দিল, সবকিছু এক্সাম্পল দিয়ে সবকিছু করাই দিল। ওই রিলেটেড ম্যাথ যদি ফিচার আমাকে কেউ দেয়, আমি পারবো কি পারবো না? পারবো স্যার। তাহলে মেশিন লার্নিং মডেলকেও তাই, আমাকে প্রথমে কিছু ডাটা দিয়ে তাকে ট্রেন করাইতে হবে। ট্রেন করানোর পরে ইন ফিউচার যখন ওই টাইপের কোনো কিছু তাকে আমি দিব, সে তো তখন আর তাকে বুঝাইতে হবে না সে তাকে কি করতে হবে। তার যে আগের এক্সপিরিয়েন্স আছে, আগে যে ট্রেন ডাটা দিয়ে তাকে ট্রেন করানো হয়েছিল, সেটার উপর বেস করে সে প্রেডিকশন করে দিবে। ক্লিয়ার? ইয়েস স্যার। এটা হলো ট্রেন ডাটা সেট। আর টেস্ট ডাটা সেট কি? ধরো একটা মডেলকে আমি ট্রেন করাই ফেলছি, এখন মডেলকে ট্রেন করানোর পরে মডেলকে ইভালুয়েট করতে হবে না? জি স্যার। মাঝে মাঝে চেঞ্জও করা যেতে মডেলকে পারে। করতে হবে, তাই না? আমি দেখো, ধরো আমি আমি ম্যাথমেটিক্স পড়ে আসছি, বাট ডেফিনেটলি আমাকে ম্যাথমেটিক্স এর টিচার হিসেবে এখানে জয়েন করাবে, বাট আমার লার্নিং কতটুকু হয়েছে ওই জন্য তারা আমাকে নতুন কোশ্চেন দিয়ে আমাকে টেস্ট করবে না? জি স্যার। বা এক্সিস্টিং কোশ্চেন দিয়ে আমাকে টেস্ট করবে যে এক্সিস্টিং যে পড়াগুলো পড়ে আসছি সেগুলো আমি কত ভাবে, মানে কত অ্যাকুরেটলি আমি সেগুলো আনসার দিতে পারছি। তার মানে যখন আমরা কোনো একটা মডেলকে টেস্ট করি, হ্যাঁ, সেই টেস্ট করার জন্য হয়তো বা আমার এক্সিস্টিং জানা মান থেকেই আমি তাকে টেস্ট করব, বাট আউটপুটটা আমার কাছে আননোন থাকবে, আউটপুটটা আমি জানবো না। তার মানে হলো, ধরো লেটস আমি যে ম্যাথমেটিক্স গুলো পড়ে আসছি সেগুলোর কিন্তু আউটপুট আমি জানি, আনসার আমি জানি। ও আচ্ছা, এটার আনসার হলো এটা, এটা এইভাবে সলভ করতে হবে। এটার আনসার হলো এটা, এটা এইভাবে সলভ করতে হবে। এটার আনসার হলো এটা, এটা এইভাবে সলভ করতে হবে, রাইট? এটা হলো ট্রেন ডাটা সেট। আর যখন আমি টেস্ট ডাটা সেট বলবো কাকে, ঠিক আছে? মডেল জানবে না আউটপুট কি, বাট এজ এ হিউম্যান আমি জানবো আউটপুট কি। মানে যারা টেস্ট করবে তারা জানবে আউটপুটটা কি, বাট মডেল জানবে না আউটপুট কি। মডেল শুধু ম্যাথমেটিক্স জানবে, হ্যাঁ এই এই হলো ম্যাথমেটিক্স, সে একটা আউটপুট দিবে। তখন আমাদের যে আউটপুট আছে, আমরা তো জানি এই ম্যাথমেটিক্স এর আউটপুট কি, এই আউটপুটের সাথে মডেল যে আউটপুট দিল সেই আউটপুটটা আমরা ম্যাচ করব। তাহলে কি আমরা একটা মডেলকে টেস্ট করতে পারবো না এইভাবে? জি স্যার। জি স্যার পারবো। তো এই ডাটাকে বলা হয় টেস্ট ডাটা সেট। টেস্ট ডাটা সেটে আউটপুট থাকে না। আর আউটপুট বলতে আমরা মেশিন লার্নিং এ বুঝি টার্গেট ক্লাস, টার্গেট অ্যাট্রিবিউট, সেটাই আমাদের আউটপুট, যেটাকে আমরা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি। ক্লিয়ার? জি ইয়েস স্যার। স্যার। ক্লিয়ার। ওকে। তো আমরা আমরা তাহলে বুঝে গেলাম যে একটা ডাটা সেট নর্মালি ট্রেন ডাটা সেট হতে পারে, টেস্ট ডাটা সেট হতে পারে। তাহলে আমরা ট্রেন করি কোন ডাটা সেট দিয়ে? একটা মডেলকে আমরা ট্রেন করি কোন ডাটা সেট দিয়ে? স্যার যে ডাটা সেটটা আছে আমাদের ওইটাই। মানে যেটা টার্গেট ক্লাস বা আউটপুট আমরা জানি, তাই না? জি স্যার। তাহলে ওটাকে কি বলে? ওয়াই না সম্ভবত। টেস্ট ডাটা সেট। ট্রেন ডাটা সেট। আমরা যে ডাটা সেট দিয়ে মডেলকে ট্রেন করাবো, তাই না? তাহলে ওটা ট্রেন ডাটা জি সেট। স্যার। ট্রেন ডাটা সেটে আউটপুট আউটপুট মডেল জানে কি জানে না, মানে আউটপুটটা তার কি জানা আছে না নাই?
যখন আমরা ট্রেন করাই একটা জানা আছে মডেলকে, স্যার। তখন সে আউটপুটটা জানে যে জানা আউটপুটটা থাকে কি হবে। রাইট, আউটপুটটা সে তখন জানে। আর যখন আমরা টেস্ট করাই তখন সে আউটপুটটা জানে না। সে, তাকে একটা আননোন ডাটা দিয়ে দেওয়া হয়, সে আননোন ডাটার উপর একটা প্রেডিকশন করে, ওয়াই বের করে, আউটপুট বের করে। আমার কথা বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার, বুঝুন। তাহলে ওই যে যখন আউটপুটটা থাকবে না বা ওয়াই থাকবে না বা টার্গেট ক্লাস বা অ্যাট্রিবিউট থাকবে না, তখন যে ডাটা সেট দিয়ে মডেলকে আমি টেস্ট করাবো, মডেলকে ইভালুয়েট করবো যে মডেলটা আসলে কতটুকু সঠিকভাবে আনসার করতে পারে, ওই ডাটা সেটকে বলা হচ্ছে টেস্ট ডাটা সেট। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। তো যখন আমরা ট্রেন করাই, ট্রেন ডাটা সেট গুলা যেটা হয় তোমার, ওই আহ, সবই র মেটেরিয়াল থাকে, তার মানে র ডাটা, ঠিক আছে, প্রসেস ডাটা না। তো এগুলাকে আমাদের প্রি প্রসেস করতে হয়। তার মানে প্রসেস ডাটা না মানে কি? মানে হলো কিছু ডাটা মিসিং আছে, আমরা টেক্সট ডাটা সেট থাকে, টেক্সট গুলোকে আমাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তার মানে হলো আনপ্রসেসড একটা ডাটা, এগুলাকে প্রসেস করতে হয়। তো ওই যে ক্লিন ডাটা সেট যেটা বলতেছি, এই ক্লিন ডাটা সেট মানে হলো এই যে বিভিন্ন প্রসিডিউরে আমি এই ডাটাগুলাকে প্রসেস করব, প্রি প্রসেস করব, প্রি প্রসেস করে আমি একটা প্রসেস ডাটা বানাবো, একটা ক্লিন ডাটা সেট বানাবো। আমার কথা বুঝছো? আদারওয়াইজ মডেল কখনোই তোমার ভালো রেজাল্ট দিবে না। মডেলকে ভালো রেজাল্ট, ভালোভাবে লার্ন করাইতে হলে তাকে অবশ্যই আমাকে একটা ক্লিন ডাটা সেট দিতে হবে। তুমি যদি একজন ডক্টরের কাছে যাও, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম, ডক্টরকে যদি বলো যে আমার তো স্কিনে চুলকানি আছে, আমার তো অ্যালার্জি আছে, আমার তো চোখের সমস্যা, আমার তো পায়ের সমস্যা, আমার তো পিঠের সমস্যা, আমার তো পেটের সমস্যা, তো ডক্টর তো কনফিউশনে পড়ে যাবে, রাইট? জি জি স্যার। স্যার। ডক্টর তোমার কিন্তু ভালো কোনোটাই চিকিৎসা করতে পারবে জি না। স্যার। তার মানে হলো তাকে স্পেসিফিক ক্লিন করে বলে দিতে হবে যে হ্যাঁ আমার এই প্রবলেম। তখন সে কিন্তু তার প্রিভিয়াস নলেজ দিয়ে সে একটা তোমাকে প্রেসক্রিপশন লিখে দেবে, তাই না? তো আমরা স্পেসিফিক, আমরা নিজেরাও যারা পেশেন্ট তারাও কিন্তু স্পেসিফিক একটা ইয়ার জন্যই যাই। আমরা যখন যাই কারো কাছে, হয় নাক কান গলার ডক্টরের কাছে যাই, মেডিসিন ডক্টরের, মেডিসিন হয়তো বা সবকিছু বুঝে, মেডিসিন মেডিসিন ডাক্তাররা হয়তো বা সবকিছু বুঝে, সে সবকিছু হয়তো বা রেফার করে দিতে পারবে, হ্যাঁ তোমার তো অপারেশন লাগবে, তুমি সার্জারিক্যাল ডাক্তারের কাছে যাও, মানে তারই নলেজটা আছে। আবার মেডিসিন ডাক্তার আবার সবকিছুই, সব চিকিৎসার জন্য তুমি যাইতে পারবা, বাট তারপরেও সে কিন্তু সব চিকিৎসা করতে পারে না, রেফার করে দেয় যে তুমি সার্জারিক্যাল ডাক্তারের কাছে যাও। তুমি যদি একটা হাত কাটা নিয়ে মেডিসিন ডাক্তারের কাছে যাও, মেডিসিন ডাক্তার কিন্তু তোমাকে কখনোই সে ওষুধ লিখবে না, হয়তোবা বলবে তুমি, তোমার তো উচিত সার্জারিক্যাল ডাক্তারের কাছে যাওয়া, সে রেফার করে দিবে ইনস্টেড, ঠিক আছে। তো আহ, সেও কিন্তু সবকিছু করবে না বা করে না, এরকমই আর কি আমাদের মডেল গুলা। তাই আমরা কি করতেছি, একটা মডেলকে ইন্টেলিজেন্ট বানাচ্ছি, এজ লাইক এস, যেন সে হিউম্যানের মতো কাজ করতে পারে, রাইট? ইয়েস স্যার। তার মানে মডেলকে যখন আমি বলবো যে হ্যাঁ মডেল, আমার মডেলটা হিউম্যানের মতো কাজ করতে পারে, তার মানে হলো তাকে আমাকে কিছু ক্লিন ডাটা সেট দিয়ে ট্রেন করাইতে হবে। এরপর কিনা আমি তার কাছে এক্সপেকটেশন রাখবো, হ্যাঁ আমি আননোন ডাটা দিলাম, সে আমাকে আউটপুট দিবে। তো এই কাজগুলাই আমরা কি করি, আমরা এখন, আমরা এই জিনিসগুলো একটু সিমুলেশন আকারে দেখাবো, ঠিক আছে। বাট এখন যেটা হয়, এখন এখন সবাই এগুলাকে ওয়েব ইমপ্লিমেন্টেশন করে, অ্যান্ড্রয়েড অ্যাপস ইমপ্লিমেন্টেশন করে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় এগুলা এখন রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন হচ্ছে। যেমন আমি তোমাদের লাস্ট ক্লাস হয়তো বা রিকমেন্ডেশন সিস্টেমের একটা এক্সাম্পল দিয়েছিলাম, ঠিক আছে। তো রিয়েল টাইম এক্সাম্পল গুলো তোমাকে বুঝতে হবে যে এগুলা কোথায় ইউজ হচ্ছে। ধরো আমি আমি মেডিসিন মেডিসিন এক্সপার্ট বলে আমি একটা সিস্টেম তৈরি করলাম, যে কিনা যে কোনো ডিজিজ রিকগনিশন করতে পারবে। তুমি ডেসক্রিপশন দিবা, সেই অনুযায়ী সে প্রেসক্রাইব লিখে দিবে। এই ধরনের সিস্টেম কিন্তু অটোমেটিক ওয়ার্ল্ডে চলে আসতেছে ইন ফিউচার। এটা একটা এক্সাম্পল। তারপর ধরো আমি একটা চ্যাটবট বানাইলাম, ঠিক আছে, যে চ্যাটবট তোমার ইয়া হইতে পারে, এক second। যেমন লেটস সে আমি কালকে একটা প্রবলেমে পড়ে গেছি, তোমাদের আমি যদি এক্সাম্পল দিই, রিয়েল টাইম এক্সাম্পল দিই। যেমন ধরো
আমি তোমাকে এখন কিভাবে দেখাবো। আমার ইয়াটা আছে হলো ফেসবুককে আমি পাবো, অফিস থেকে ফেসবুক নর্মালি ব্রাউজ করা যায় না। স্যার মাইকটা সম্ভবত অফ হচ্ছে স্যার। আচ্ছা, সরি। তো আমি একটা প্রবলেমে পড়েছিলাম, ঠিক আছে। তো এটা একটা রিয়েল টাইম চ্যাট, একটা চ্যাটবট। তার কাছে হাজার হাজার সলিউশন আছে। তুমি কোশ্চেন করবা, সে আনসার দিতে পারবে। তুমি যে কোনো ধরনের কোশ্চেন করবা, তার কাছে আনসার আছে। সে আমার ডাটা অ্যানালাইসিস করবে, আমার রিয়েল টাইম ডাটাগুলো দেখবে, দেখে দেখে সে আনসার দেবে। ঠিক আছে। তো আমি বললাম যে আমার তো গ্রাজুয়েশন শেষ, আমার গ্রেডটা আপডেট করে দাও। ঠিক আছে। সে বলতেছে, সে কিভাবে জানি বুঝে গেছে আমি ডেটটা আপডেট করি নাই। সে বলতেছে যে তুমি তো ডেটটা আপডেট করে নাই, তুমি আপডেট করো। তো আমি ডেট আপডেট করছি। আপডেট করার পরে পরে বললো যে হ্যাঁ, আপনি যখন আপডেট করবেন তখন আপনার এটা 18, মানে এই মাসের 18 তারিখের পরে এটা আপডেট করে দিবে। ঠিক আছে। তখন সে আমাকে বলতেছে আরো কিছু জানতে চাও কিনা। তো আমি বললাম যে এটা মিনস কি, আমি এটা বুঝতেছিলাম না আসলে এটা কি। তো আমি বললাম যে এই বিষয়ে কি আমাকে মেল দিতে হবে। তখন সে বললো যে না, তারা আমার জন্য এটা কাজ করবে। এটা কিন্তু রিয়েল টাইম একটা চ্যাটবট। ঠিক আছে। দেখো, আমি আমার আমার কোশ্চেন গুলা, আমার প্রশ্নগুলা সে কিন্তু আনসার দিয়ে দিচ্ছে উইদাউট হিউম্যান। আমি রাত 3টার সময় নক দিচ্ছি, সে আমাকে প্রবলেম কিন্তু সলভ করে দিচ্ছে। তার মানে হলো তার কাছে সব সলিউশন, সব আনসার তার কাছে আছে। আমি যেটা করতেছি, সে অ্যানালাইসিস করতেছে, তার মতো করে একটা সে আনসার দিচ্ছে। এটা কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করা এখানে। ঠিক আছে, এনএলপি করা। ঠিক আছে, এনএলপি দিয়ে একটা চ্যাটবট তৈরি করে দিয়ে দিছে। এবং সেই চ্যাটবটটা কিন্তু লাইভ এখানে, এই যে এখানে দেখো, এটা কিন্তু লাইভ এখানে ইয়া করা যায়, চেক করা যায়। ওই জন্য আছে এখানে, আমি কালকে করেছিলাম। এখানে কোশ্চেন লিখলেই তারা আমাকে একটা চ্যাটবট দিবে। যদি হ্যালো লিখি, না এই রিলেটেড কোনো কিছু নাই। চ্যাট, ও আচ্ছা, এই যে লাইভ চ্যাট, সরি। স্যার এই যে কন্ট্যাক্টের নিচে লাইভ চ্যাট। হ্যাঁ, লাইভ চ্যাট। তো আমি যদি সাইন ইন করি, ঠিক আছে,
তো এখানে কিন্তু লাইভ চেক করা যায়। ঠিক আছে, এখন আর দেওয়া যাবে না কারণ আমি তো লগ ইন আছি, আর আমাকে চেক করে ফেলবে আসলে, কারণ আমি একবার কন্ট্যাক্ট করছি অলরেডি, বুঝো নাই? সো থ্যাংক ইউ। সো এখানে কিন্তু লাইভ চেক করা যাচ্ছে, তার মানে হলো এখানে 24 আওয়ার্স আমি কিন্তু চেক করতে পারতেছি উইদাউট হিউম্যান হেল্প, তাই না? বাট আমার প্রবলেম কিন্তু সে সলভ করে দিচ্ছে। ইটস এ ওয়ান কাইন্ড অফ ওয়েব অ্যাপ্লিকেশন। হ্যাঁ, চ্যাটবটের একটা ওয়েব অ্যাপ্লিকেশন, এনএলপি, সবকিছু এখন ওয়েবে ইন্টিগ্রেট করা যায়। তুমি ওয়েবের বিভিন্ন এমএল লাইব্রেরি চলে আসছে, এই লাইব্রেরিগুলো এখানে ইন্টিগ্রেট করে তুমি যে কাজটা সিমুলেশন করতেছো বা আমরা যে কাজটা সিমুলেশন করবো এখানে, তোমার আইডিয়াটা, কনসেপ্টটা ওয়েবে তুমি ট্রান্সফার করতে পারবা, এটা কোনো সমস্যা নেই। বাট আমরা ওয়েব এগুলা দেখাবো না, আমরা সিমুলেশন করে দেখাবো। ঠিক আছে, বাট তোমাকে অ্যাপ্লিকেশন গুলা বুঝাচ্ছি যে অ্যাপ্লিকেশন গুলা কোথায় হইতে পারে। ওকে, তো আমি তোমাদের এর আগে বলছিলাম যে তোমরা যদি আলিবাবা বা বিভিন্ন .com-এ যাও, তোমাকে কিন্তু তারা প্রোডাক্ট রিকমেন্ড করে যে তুমি তো ইয়া কিনছো, তুমি তো ওই যে চাল কিনছো, তুমি ডাল কিনো, তোমার ডাল কিনা প্রয়োজন। তো তুমি একটা প্রোডাক্ট কিনবা, তার উপর বেস করে তারা কিন্তু রিকমেন্ড করে, জি স্যার, সব জায়গায় হয় অ্যাকচুয়ালি। রাইট? তো রিকমেন্ডেশন সিস্টেম, এই যে এই বিষয়গুলা, এগুলা কিন্তু এখন মেশিন লার্নিং ইউজ হয়, ডিপ লার্নিং ইউজ হয়। যদি ইমেজ ডাটা সেট থাকে তাহলে হয়তো আমরা ডিপ লার্নিং ইউজ করি, নর্মাল যদি টেক্সট ডাটা সেট থাকে তখন আমরা শ্যালো লার্নিং। শ্যালো লার্নিং বলতে আমরা মেশিন লার্নিং কে বুঝাবো। ঠিক আছে, এই যে কথাগুলো বলতেছি এগুলা কিন্তু মনে রাখবা। ওকে স্যার, কিন্তু হচ্ছে যে দারাজ অথবা আলিবাবা ওরা হচ্ছে প্রোডাক্ট জেনারেল ফ্যামিলি দেখে সেটাই যে সাজেস্ট করে, সেক্ষেত্রে ইউটিউব হচ্ছে ডিপ মেশিন লার্নিং ইউজ করে হ্যাঁ কিন্তু। হ্যাঁ, মানে তোমার এখনো তোমার ওই ই কমার্স সিস্টেম গুলা এখনো ওরকম ভাবে এমএল বা ইন্টেলিজেন্স সিস্টেম ইউজ করতে পারে নাই। তারা কি করে, একটা প্রোডাক্ট যখন সার্চ হয় সেটা ট্র্যাক রাখে বা ক্যাশে রেখে দেয়, সেই অনুযায়ী তারা সাজেস্ট করে। বাট 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 মডার্ন ই কমার্স সাইট গুলা তুমি আমার মনে হয় যে আলিবাবা বা এরা তোমার ইউজ করে, বুঝছো? ইউটিউব তো ইউজ করেই, ইউটিউব তো তোমার তোমার ভিডিও রিকমেন্ড করে, তোমার তোমার ইয়ার উপর বেস করি, ক্যাটাগরিক্যাল উপরে বেস করি, তুমি কি ধরনের ক্যাটাগরিক্যাল ভিডিওগুলো দেখতেছো তার উপর বেস করেই তোমার ইউটিউব রিকমেন্ড করে। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম যে এগুলো অ্যাপ্লিকেশন হইতে পারে। আমার মেইন উদ্দেশ্য হলো, মেইন অবজেক্টিভ হলো তোমাকে বোঝানো যে আমরা যে কাজটা করতেছি বা শিখতেছি এগুলো কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন এখন অনেক অফিসেই ফেস রিকগনিশন দিয়ে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, রাইট? জি স্যার। তারপর ক্যামেরা দিয়ে রিয়েল টাইম তোমাকে ইয়া করতেছে, তোমাকে মনিটরিং করতেছে, রাইট? জি স্যার। অনেক অনেক উন্নত কান্ট্রিগুলোতে, আমাদের বাংলাদেশে চলে আসবে, বিভিন্ন জায়গায় যে ক্রাইম হয় সেই ক্রাইম গুলা তারা ডিটেক্ট করতেছে। ঠিক আছে, তারপর ধরো বিভিন্ন ট্রাফিক জ্যাম তারা এগুলা ডিপ লার্নিং ইউজ করে করতেছে। বিভিন্ন গাড়ির নাম্বার প্লেট ডিপ লার্নিং ইউজ করে করতেছে। ঠিক আছে, এতে করে যে গাড়িটা ভায়োলেন্স করবে, ঠিক আছে, কোনো গাড়ি যদি ধরো ওভার স্পিড করে, কোনো গাড়ি যদি তোমার পুলিশকে অমান্য করে চলে যায়, তাহলে তাদের নাম্বার প্লেট রিকগনিশন করে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা দিয়ে দিতে পারবে। এই যে কনসেপ্টগুলা, এই কনসেপ্টগুলো তোমাকে তো রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন করতে হবে, তাই না? বাট আমরা যখন রিসার্চ করি তখন আসলে বেসিক্যালি আমরা ইমপ্লিমেন্টেশন করতেও পারি, অথবা আমরা সিমুলেশন করে সেটার আউটপুট আমরা দিয়ে দিতে পারি। যারা এটা আসলে ইমপ্লিমেন্টেশন পর্যায়ে কাজ করবে, ইন্ডাস্ট্রি লেভেলের যারা, তারা হয়তো বা এখান থেকে আমাদের রিসার্চ থেকে তারা একটা আইডিয়া পাবে, ও আচ্ছা এটা কি এইভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে ফর এ বেটার ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা দেখো না বাংলাদেশে আমরা হয়তো আইওটি এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছি, আইওটি কিন্তু এখনো বাংলাদেশে ওভাবে ইমপ্লিমেন্টেশন শুরু হয়নি। বাট আমরা কিন্তু আইডিয়া দিয়ে যাচ্ছি যে তুমি এভাবে করতে পারো, তুমি এভাবে কাজ করতে পারো, এটা করতে পারো, এটা করতে পারো, তা না? এখনো ওভাবে আমাদের বাংলাদেশে কিন্তু আইওটিটা ওভাবে ফ্যামিলিয়ার হয়নি। বা ব্লক চেনের কথা যদি আমরা বলি, ঠিক আছে, এগুলা কিন্তু এখনো ব্যাপকভাবে ইউজ হচ্ছে না। বাট তারপরেও কিন্তু আমরা আইডিয়া দিয়ে যাচ্ছি, আমাদের আইডিয়ার উপর বেস করেই কিন্তু ইন্ডাস্ট্রিতে যারা রিয়েল টাইম কাজ করে তারা কিন্তু সাহস পাচ্ছে, তারা কিন্তু কাজ করার আগ্রহ পাচ্ছে যে আমরা এইভাবে করতে পারি। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, আমরা তো অবজেক্টিভ বুঝলাম বা অ্যাপ্লিকেশন গুলো জানলাম, এখন আমরা একটু আসলে আগাই, সামনে আগাইলে, সামনে যদি না আগাই তাহলে আমাদের অনেক কিছুই গ্যাপ থেকে যাবে।
তো আমরা আমরা ধরে নিলাম যে আমরা একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করব আমাদের এখানে। আমি বলেছি যে একটা টাইটানিক জাহাজের যে প্রজেক্টটা আছে সেটা আমরা করব। ওই জাহাজে কতজন সার্ভাইভ করছে, কতজন মারা গিয়েছে, সেটার একটা প্রেডিকশন আমরা করব। ঠিক আছে, ইন ফিউচার এরকম সিচুয়েশনে যদি কোনো জাহাজ পড়ে তাহলে কি অবস্থা হইতে পারে, সেই প্রেডিকশনটা আমরা টাইটানিক জাহাজের উপর বেস করে করতে পারি। ঠিক আছে, তো এগুলো আসলে একটা সতর্কতামূলক একটা আইডিয়া। ওকে, সো এটা এটা একদম বিগিনার পর্যায়ে যারা থাকে তারা নর্মালি এই আমি আমি বেসিক্যালি এই প্রজেক্ট দিয়ে শুরু করেছিলাম। ঠিক আছে, তো এই প্রজেক্টে আমি স্টুডেন্টদের দেখাই। তো এখানে যারা সার্ভাইভ করছে, যারা মারা গিয়েছিল, তাদের একটা প্রেডিকশন। তো সেখানে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট ছিল। ঠিক আছে, সেই এনভায়রনমেন্টের উপর বেস করে আমাদের কিছু অ্যাট্রিবিউট জেনারেট করছি আমরা। সেই অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমরা এখন কিভাবে অ্যানালাইসিস করি মেশিন লার্নিং দিয়ে, কিভাবে ফাইনাল প্রেডিকশন করব, এই বিষয়গুলো আমি তোমাদের একটু দেখাবো। ওকে, তার আগে আমি ডাটা সেটটা অলরেডি দেখাইছি, তারপরে আরেকটু দেখাই, আরেকটু আলোচনা করি। এই হলো আমাদের ডাটা সেট। এই ডাটা সেটটা ক্লিন ডাটা সেট না। যদি ক্লিন ডাটা সেট থাকতো তাহলে সবগুলো হয়তো বা ভ্যালু নিউমেরিক্যাল থাকতো, যেহেতু আমি মেশিন লার্নিং করতেছি। ওকে, বাট এখানে টেক্সট ডাটা সেট রয়ে গেছে, কিছু টেক্সট ভ্যালু রয়ে গেছে, রাইট? এই যে টেক্সট ভ্যালু রয়ে গেছে এস কিউ, তাহলে এগুলাকে আমাকে কি করতে হবে, জি কিসে স্যার, কনভার্ট করতে হবে? এগুলো আমাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট ক্লিন করতে ডাটা হবে, সেট। রাইট? ওকে, নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে যদি টেক্সট থাকে, হ্যাঁ জি আমরা স্যার। ক্লিন করব, বাট ওয়েগুলা বলতেছি এখন। ঠিক আছে, আমরা কিভাবে ক্লিন করতে পারি সেই ওয়েগুলা বলতেছি। তো এই যে ডাটা সেটটা, এই ডাটা সেটটা আমার হলো ট্রেন ডাটা সেট। কারণ এই ডাটা সেটে আমাদের যে টার্গেট ক্লাস আছে, এখানে টার্গেট ক্লাস হলো আমাদের এটা, স্যার ভাই এই অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটে দুইটা ক্লাস ভ্যালু আছে, একটা হলো 0, একটা 1। তার মানে হলো কিছু 0 মানে 0 কে রিপ্রেজেন্ট করবো যারা ডেড, 1 কে রিপ্রেজেন্ট করবো যারা সার্ভাইভ করছে। আমার কথা বুঝছো? তো একটা টার্গেট অ্যাট্রিবিউট বা ক্লাস অ্যাট্রিবিউটে যে দুইটা ক্লাস ভ্যালু থাকবে তা নয়, মাল্টিপল ক্লাস ভ্যালু থাকতে পারে। ধরো আমি স্টুডেন্টদের গ্রেড প্রেডিক্ট করতে যাচ্ছি। ঠিক আছে, আমি যদি কিছু ক্যাটাগরি করি, ভেরি পোর, পোর, তোমার গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, তাহলে এখানে দেখো মাল্টিপল ক্লাস কিন্তু চলে আসতেছে, রাইট? ইয়েস স্যার। তাহলে টার্গেট ক্লাস যেটা থাকবে সেটার কিন্তু ক্লাস ভ্যালু মাল্টিপল হইতে পারে। ইয়েস নো, ইয়েস নো কে আমরা 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, সো সো টার্গেট ক্লাসের ক্লাস ভ্যালুগুলো ডিফারেন্ট হতে পারে, সেটা আমাদের আমাদের কাজের উপর নির্ভর করতেছে। যেমন এখানে দুইটা ক্লাস ভ্যালু দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি, বা এটাও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারতাম যারা ইনজিওর্ড হয়েছে, তাদের তাদের প্রেডিকশনটা আমরা করতে চাই, তাদের ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করতে চাই, বাট আমরা করি নাই। আমরা দুইটা ক্লাসিফিকেশন করছি, একটা 0 একটা 1। ওকে, তো এটা হলো আমার টার্গেটেড। আমাকে একটা ডাটা সেটের বুঝতে হবে আমি কাকে প্রেডিক্ট করব, সেই টার্গেট অ্যাট্রিবিউটটাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। ধরো 100টা অ্যাট্রিবিউট আছে, তোমার ফাইনাল আউটপুট কি হবে? নর্মালি কি হয়, আমরা যদি বীজগণিতিক ফর্মুলা দেখি, আমরা যদি y সমান সমান mx প্লাস c দেখি, তাহলে y এর ভ্যালু কিন্তু একটাই হয়, রাইট? মানে y এর ভ্যালু ডিফারেন্ট হইতে পারে, আমি এটা বলতেছি না, বাট আমি বলতেছি যে এখানে y মানে কি একটা আউটপুট, রাইট? জি স্যার, আউটপুট। তাহলে আউটপুট কিন্তু এখানে y মানে একটাই। আর x এর ভ্যালু কিন্তু ডিফারেন্ট হইতে পারে, ডিফারেন্ট অ্যাট্রিবিউট হইতে পারে x। আমার কথা বুঝছো? তার মানে হলো যদি ইয়েস 100টা স্যার। অ্যাট্রিবিউট থাকে, 100টা অ্যাট্রিবিউটের মধ্যে তোমার ক্লাস অ্যাট্রিবিউট কোনটা, টার্গেট অ্যাট্রিবিউট কোনটা, বা আউটপুট কোনটা, এটা তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরো তুমি স্ক্রিন রিকগনিশন করতে যাচ্ছ, স্ক্রিনে কি ধরনের ডিজিজ আছে, তাহলে তো প্রথম তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমার ডিজিজের নামগুলা কি, সেগুলা। তাহলে এই ডিজিজের নামগুলা বা ডিজিজ এখানে ক্লাস অ্যাট্রিবিউট। এই ডিজিজটা যে রিকগনিশন করবা তার উপর বেস করে সেই ক্রাইটেরিয়া গুলো হলো এক্স। এখানে সার্ভাইভটাকে আমি মানে আইডেন্টিফাই করব, তাহলে এটা হলো ওয়াই। আর এখানে বাকি কাদের উপর বেস করে আমি এই সার্ভাইভটা বের করতেছি, বাকি যে অ্যাট্রিবিউট গুলো আছে তাদের উপর বেস করে। ইয়েস স্যার। তাহলে বাকি অ্যাট্রিবিউট গুলাকে আমি বলবো এক্স, কারণ আমাকে এক্স এবং ওয়াই চিনতে হবে। আমি যখন ম্যাথমেটিক্যালি এটাকে ইমপ্লিমেন্টেশন করতে যাব তখন আমি এক্স এবং ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তাহলে ওয়াই বলবো কাকে? স্যার আউটপুট যেটা স্যার, এখানে আউটপুট কোনটা? সার্ভাইভ। স্যার সার্ভাইভ।
কে মারা গেছে কে বেঁচে ছিল, মানে সেই ব্যক্তিটা মারা গেছিল না বেঁচে ছিল। স্যার ক্লাস আর আউটপুটটা নিয়ে স্যার আমার একটু কনফিউশন রয়ে গেছে। আচ্ছা, ক্লাস অ্যাট্রিবিউট, আউটপুট, টার্গেট ক্লাস, টার্গেট অ্যাট্রিবিউট সেম। আমি আউটপুটটা বলতেছি তোমাদের সহজে বোঝার জন্য। বুঝছো আমার কথা? জি স্যার। ইয়েস স্যার। তার মানে হলো আউটপুট, টার্গেট ক্লাস, ক্লাস অ্যাট্রিবিউট, ঠিক আছে, তারপর হলো তোমার ধরো এই যে যে জিনিসগুলো বলতেছি এগুলো সব সেম। ওকে, তো আমি নর্মালি আমরা যদি বীজগণিত ফর্মুলা দেখি, আমরা যদি একটু যাই, আচ্ছা ওয়াই সমান কি, এম এস প্লাস সি, রাইট? জি স্যার। এটা যদি আমি ড্র করি এরকম একটা লিনিয়ার রিগ্রেশন হবে, একটা লিনিয়ার একটা, আমি এরকম একটা লাইন পাবো, জি রাইট? স্যার। আমি যদি এখানে এক্স এর ভ্যালু দেই, আমি এখানে একটা ওয়াই এর ভ্যালু পাবো। আমি যদি এখানে একটা এক্স এর ভ্যালু দেই, এই জায়গায় একটা ওয়াই এর ভ্যালু পাবো, রাইট? জি স্যার, রাইট। আমি যদি এখানে এক্স এর একটা ভ্যালু দেই, জি স্যার। এই বরাবর একটা ওয়াই পাবো। তার মানে এই এক্স গুলা, এগুলা জি হলো স্যার। আমার, এই যে এগুলা, ও ঠিক আচ্ছা আছে, স্যার। এগুলার যে ভ্যালু গুলো আছে। আর ওয়াই হলো আমার এটা সার্ভাইভ। এই ওয়াই এর মধ্যে আমি ওয়াই ওয়ান পাবো, ওয়াই টু পাবো, ওয়াই থ্রি পাবো, ওয়াই ফোর, ওয়াই ফাইভ, ওয়াই সিক্স, ওয়াই সেভেন, ওয়াই এইট, নাইন, টেন, এভাবে আমি যতগুলো আছে তার উপর বেস করে আমি একটা লম্বা সরল রেখা পেতে পারি, বা এরকম একটা আউটপুট পেতে পারি, মানে এরকম বাঁকা বাঁকা না, এরকম একটা আউটপুট পেতে পারি। নর্মালি ওয়াই সমান এম এস প্লাস সি এর আউটপুটটা কি হয়, এরকম একটা লিনিয়ার লাইনই হয়, রাইট? জি স্যার। তো লিনিয়ার রিগ্রেশন বলে আমাদের একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে, সেটার কনসেপ্ট হলো এটা। স্যার ওয়াই একটা পাচ্ছি, কোশ্চেন ছিল হ্যাঁ। স্যার। হ্যাঁ, স্যার আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করি কেন লিনিয়ার রিগ্রেশনে? লিনিয়ার রিগ্রেশনে নর্মালি লিনিয়ার, আমি যদি একটা সরল রেখা বুঝাই, মানে লিনিয়ার মানে কি বলো আগে। সরল লেখা স্যার, মানে একমাত্রিক না দ্বিমাত্রিক না তিনমাত্রিক? স্যার দ্বিমাত্রিক। একমাত্রিক। স্যার এটা একমাত্র। একমাত্রিক এটা স্যার, জি স্যার একমাত্রিক। একমাত্রিক। ওয়াই সমান এম এক্স প্লাস সি। তো এই রিগ্রেশন দ্বারা আমি আসলে কি বুঝাই, একটা সংখ্যা কাউন্ট করা বুঝাই, যে আমি একটা সংখ্যা প্রেডিকশন করতেছি বা কোনো একটা প্রেডিকশন করতেছি, ঠিক আছে, তখন ওই সংখ্যাগুলোকে হয়তো বা আমি একটা স্ট্রেট লাইন দিয়ে প্রেডিক্ট করতে পারি, বা একটা স্ট্রেট লাইন দিয়ে আমি প্রকাশ করতে পারি, ঠিক আছে। ধরো তুমি তুমি স্টক, আমি যদি স্টক মার্কেট চিন্তা করি, স্টক মার্কেট কিন্তু আমি লিনিয়ার রিগ্রেশন দিয়ে, ঠিক আছে, রিগ্রেশন যে অ্যালগোরিদম গুলো আছে, রিগ্রেশন অ্যালগোরিদম দিয়ে কি করি, সংখ্যা প্রেডিক্ট করি, এর জন্য আমরা রিগ্রেশন বলি, ঠিক আছে। আর লিনিয়ার কেন বলতেছি, আমরা একটা এরকম একটা সরল রেখা বা একটা লাইন পাচ্ছি, বা যাকে আমরা ওয়াই সমান এম এক্স প্লাস সি দিয়ে প্রকাশ করতে পারতেছি। আমার কথা বুঝছো? জি স্যার। তার মানে হলো রিগ্রেশন মানে যেহেতু আমি সংখ্যা প্রেডিক্ট করতেছি, তার মানে তুমি কত ইনভেস্ট করলা, কত পাইলা। তুমি ধরো 10 লাখ টাকা ইনভেস্ট করলে একটা কোম্পানিতে, তুমি 30 লাখ টাকা আউটপুট পাবা। 20 লাখ টাকা ইনভেস্ট করলা, এত টাকা আউটপুট পাবা। তার মানে হলো স্টক মার্কেট বা যে কোনো এই ধরনের আহ, মানে যদি কাজ করতে চাই, তাহলে আমরা কিন্তু লিনিয়ার রিগ্রেশন দিয়ে ইজিলি কাজ করতে পারি। মানে স্যার একটা ভ্যালু প্রেডিক্ট করার জন্য স্যার ইউজ করি, তাই তো? রাইট। তার মানে এখানে তো আমরা এটাই পাচ্ছি, রাইট? আমি কিছু ইনপুট জি দিচ্ছি, স্যার। আমি একটা আউটপুট পাচ্ছি। ওয়াই সমান এম এক্স প্লাস সি দিয়ে কিন্তু আমি এটা বের করতে পারি ইজিলি। সহজে বোঝার জন্য আমাদের আরো অনেক অ্যালগোরিদম আছে, ঠিক আছে, বাট এই কনসেপ্টটা সব মেশিন লার্নিং মডেলের জন্য সেম। বুঝাইতে পারছি?
জি স্যার। স্যার ডাটা সেট থেকে আমাদের ফার্স্টেই স্যার বুঝতে হবে স্যার আমাদের কোনটা আউটপুট, মানে আমাদের কোনটা বেশ প্রায়োরিটি আর কি, মানে মেন না না না, আমার মেইন কাজটা কি সেটা আগে প্রথমে বুঝতে হবে। আমি বললাম যে টাইটানিক জাহাজের কারা মারা গিয়েছিল, কারা বেঁচে ছিল, তার উপর বেস করে আমি ফিউচার, এরকম টাইটানিক জাহাজ যদি কখনো ডুবে যায়, আমি সেগুলার, আমি ওই ডাটা সেট গুলার আমি প্রেডিকশন করতে যাচ্ছি, কারা মারা যাবে কারা বেঁচে থাকবে। যদিও জীবন মরণ সবকিছু আল্লাহর হাতে, ঠিক আছে, এটা জাস্ট ফর আওয়ার লার্নিং, মানে লার্নিং এর জন্য, আর কিছু নাথিং এলস, ঠিক আছে। জি তো স্যার। এটা জাস্ট আমরা লার্নিং এর জন্য করতেছি। ওকে, সো ধরো আমি বললাম যে স্টুডেন্টদের গ্রেড প্রেডিকশন করো, তাহলে তোমার ফাইনাল আউটকামটা কি? তোমার গ্রেড, তোমার রেজাল্ট। জি জি স্যার স্যার। গ্রেট। তাহলে রেজাল্টটা হলো এখানে আউটপুট বা টার্গেট অ্যাট্রিবিউট ক্লাস অ্যাট্রিবিউট। এই রেজাল্টটা কার উপর বেস করে ভালো হবে বলো তো? মানে কাদের উপর বেস করে আমি রেজাল্টটা পাবো? কাদের উপর বেস করে মেন্স? স্যার যেগুলো ফিচার আছে এগুলোর উপর বেস করে পাবো। না, ফিচার ঠিক আছে, কিন্তু ফিচার কি কি ধরনের আমি বলি তোমাদের। জি যেমন স্যার। তুমি যদি রেগুলার ক্লাস করো, তুমি অ্যাটেন্ডেন্সের মার্কস পাবা। তাহলে এই অ্যাটেন্ডেন্সের মার্কস কি ফাইনাল গ্রেডে ইফেক্ট ফেলবে কি ফেলবে না? স্যার ফেলবে ফেলবে স্যার। স্যার। তাহলে অ্যাটেন্ডেন্স মার্কস একটা অ্যাট্রিবিউট। তুমি মিড টার্ম দিলা, স্যার। মিড টার্মের মার্কস একটা অ্যাট্রিবিউট। ফাইনাল দিলা, ফাইনালের মার্কস একটা অ্যাট্রিবিউট। অ্যাসাইনমেন্ট দিলা, তাহলে এইগুলার উপর বেস করে আমি ফাইনাল একটা রেজাল্ট পাচ্ছি। তাহলে রেজাল্ট হলো আমার ফাইনাল আউটকাম। আর এই যে প্রথম দিকে যেগুলো আছে এগুলো হলো আমার ধরো ইনপুট বা এক্স, জি স্যার বুঝতে পেরেছি। তাই না? তাহলে ডাটা সেট থেকে আমাকে বুঝে নিতে হবে আমার আসলে আউটপুট কি বা আমার অ্যাক্টিভিটি কি বা আমি কি করতে চাচ্ছি, সেটাই তো আমার ক্লাস অ্যাক্টিভিটি হয়ে যাবে অটোমেটিক্যালি। তুমি ডিজিজ রিকগনিশন করতে যাচ্ছ, তুমি ফেস রিকগনিশন করতে যাচ্ছ, যে এটা তোমার তরিকুল না এটা হাসান হাবিব, না এটা মোশাররফ, না এটা আমি, রাইট? রাইট। জি স্যার। তাহলে এখানে অ্যাট্রিবিউট কি হবে বলো? নেমটা জি স্যার। নেম। হইতে পারে, তুমি এটাকে যে কোনো ভাবেই অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, স্যার এটা অনেক সমস্যা নেই। ভাবে করা যেতে পারে স্যার, অ্যাট্রিবিউট গুলো অনেক অনেক রকম হতে পারে। নেম আইডি। কিন্তু কিন্তু অ্যাট্রিবিউটের মধ্যে আমাকে ফোকাস করতে হবে ক্লাস অ্যাট্রিবিউট কোনটা, রাইট? এখানে নেম আইডি হইতে পারে, নেমও হইতে পারে, এখানে আইডি হইতে পারে, কিন্তু জি স্যার। তার মানে হলো তোমার আসলে এটা অটোমেটিক্যালি তোমার আউটপুট থেকেই উঠে আসবে যে কোনটা আসলে ক্লাস অ্যাট্রিবিউট, তাই না? আউটপুটের দিকে তাকালেই তুমি বুঝে যাবা যে এটা আসলে ক্লাস অ্যাট্রিবিউট। এটা নিয়ে আমাকে কাজ করতে হবে। যেমন প্রোডাক্ট রিকমেন্ডেশন সিস্টেমের ক্ষেত্রে কি হইতে পারে? প্রোডাক্টটাই তো তোমার ক্লাস অ্যাট্রিবিউট হইতে পারে, রাইট? জি কি স্যার। প্রোডাক্ট মানে কি প্রোডাক্ট তুমি রিকমেন্ড করবা, সেটাই তো ক্লাস অ্যাট্রিবিউট। তো অটোমেটিক্যালি চলে আসবে। তুমি যখন অসংখ্য ডাটা সেট দেখবা, আমি তোমাদের বলছি যে ডাটা সেট গুলো দেখার জন্য কই যেতে হবে, বলছিলাম এর আগে। হ্যাঁ, একটু কিন্তু স্টাডি করা লাগে, বুঝছো? জি স্যার। ক্যাগেল আছে। স্টাডি না করলে কিন্তু ভুলে যাবা। আমি আগের দিন বলবো, পরের দিন ভুলে যাবা। তাহলে আমার সারা জীবন শুধু থিওরি আলোচনা করতে হবে, আমি আর সামনের দিকে আগাইতে পারবো না। যেমন ধরো এখানে আমরা একটা কাজ করেছিলাম, এখানে আছে, ঢুকতে হয় না এখানে, বুঝছো? এখানে আমরা নোটবুক ক্রিয়েট করে কাজ করতে পারি, বাট এখানে অনেক স্লো, মানে খুব বিরক্ত লাগে মাঝে মাঝে, না কাজ করা হয় না। Then এটা আমরা একটা কাজ করেছিলাম, এটা একটা নোটবুক ক্রিয়েট করে এটার পেপারও পাবলিশ হয়ে গেছে আমাদের। সফটওয়্যার কমপ্লেক্সিটি প্রেডিকশন, ঠিক আছে? একটা সফটওয়্যার আর কমপ্লেক্সিটি কেমন হতে পারে
সেটার প্রিভিয়াস অ্যাট্রিবিউট গুলো আলোচনা করে এখানে বেশ কিছু ফিল্ড আছে। হ্যাঁ, যেমন এখানে দেখো কোয়ালিফাইড নেম আছে, তার কমপ্লেক্সিটি আছে, কাপলিং আছে, কোহেশন কাপলিং, তাই না? এগুলা তোমার একটা সফটওয়্যারের একটা বৈশিষ্ট্য, রাইট? কোহেশন কাপলিং তোমরা পরে আসার কথা। সাইজ, ল্যাক অফ কোহেশন, সিবিও, আরএফসি, ডিআইটি, এলওসি, লাইন অফ কোড, কিছু টার্ম আমি জানি, বাকিগুলা একটু দেখতে হবে। এনওএফ, এনওএম, এলসিওএম, এলসি, এই অ্যাট্রিবিউট গুলোর উপর বেস করে দেখো আমার একটা অ্যাট্রিবিউট আছে কমপ্লেক্সিটি। তাহলে আমি একটা সফটওয়্যারের কমপ্লেক্সিটি কেমন হবে, হাই না লো না মিডিয়াম, সেটা আমি প্রেডিক্ট করছি, ঠিক আছে? তার উপর বেস করে বিভিন্ন অ্যাট্রিবিউটের উপর বেস করে এখানে দেখো আমাদের এখানে ডাটা সেটটা আছে। এই যে ডাটা সেটটা হলো এরকম আছে, দেখা যাচ্ছে না, থাকার কথা। এখানে 8টা দেখানো হয়েছে, সব দেখানো হয়নি, প্রথমে 8টা দেখানো হয়েছে। তো এই অ্যাট্রিবিউট গুলোর উপর বেস করে আমি বলতেছি যে কমপ্লেক্সিটি আমার এখানে ক্লাস অ্যাট্রিবিউট। তুমি যদি মনে করো যে না আমি কাপলিং বের করব, আমার আউটপুটটা কাপলিং, তাহলে কাপলিং এখানে ক্লাস অ্যাট্রিবিউট। তার মানে হলো একটা ডাটা সেটের দিকে তাকাইলেই তুমি বুঝতে পারবে। ধরো অন্য ডাটা সেট যদি দেখি, ধরো আমি হার্ট ডিজিজ রিলেটেড ডাটা সেট গুলো দেখি, ডাটা সেটে সার্চ দিই, কোড না, এনএলপি ক্লাসিফিকেশন ডাটা সেট, করোনা ভাইরাস সম্পর্কে, ঠিক আছে? একটা টুইট ডাটা আছে এখানে। এই যে কলাম গুলা কি কি আছে তুমি দেখতে পারবা। এই যে এখানে ইউজার নেম আছে, তার স্ক্রিনে যে নেম আছে সেই নেমটা আছে, তার লোকেশন আছে, সে কতটা সময় টুইট করছে, কি টুইট করছে, ওই টুইটের সেন্টিমেন্টটা কি। সেন্টিমেন্ট মানে হলো সেটা পজিটিভ না নেগেটিভ। তোর একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা পজিটিভ না নেগেটিভ, সেটা তুমি আলোচনা করতে যাচ্ছ, সেটা তুমি বের করতে যাচ্ছ, এটাকে বলা হয় সেন্টিমেন্ট। তাহলে এই ক্ষেত্রে সেন্টিমেন্ট হলো ক্লাস অ্যাট্রিবিউট, ঠিক আছে? ধরো তুমি বিভিন্ন মানুষের ক্লাস করো, বিভিন্ন টিচারের ক্লাস করে তুমি মানে তুমি ধরো নির্ধারণ করলা যে এই ক্লাসটা আমার ভালো লাগছে, এই ক্লাসটা ভালো লাগে না, এই ক্লাসটা ভালো লাগছে, এই ক্লাসটা ভালো লাগে, ঠিক আছে? তার মানে এটাকে আমরা বলতেছি সেন্টিমেন্ট, পজিটিভিটি নেগেটিভিটি। সেন্টিমেন্ট শুধু পজিটিভিটি নেগেটিভিটি হয় না, আরো অনেক অসংখ্য ধরনের সেন্টিমেন্ট হয়, ঠিক আছে? তোমার এখানে ফাজি কনসেপ্ট যেটা আমি বলতে পারি, মানে নর্মালি কি হয়, 0 আর 1 হয়, নর্মালি ভালো আর খারাপ হয়। ভালো আর খারাপের মধ্যে যদি আমি আরো অ্যাট্রিবিউট মানে আরো ভ্যালু বের করতে চাই, যে সে খুব ভালো, সে খুব এক্সিলেন্ট, তখন এই কনসেপ্ট গুলো হয়ে যায় ফাজি, ফাজি কনসেপ্ট, ফাজি লজিক, বুঝছো? ভালো আর খারাপ না, এই ভালো আর খারাপের মধ্যেও আরো এক অবস্থা থাকতে পারে। যখন এরকম অবস্থা চলে আসবে তখন ওটাকে বলা হয় ফাজি কনসেপ্ট বা ফাজি লজিক, ঠিক আছে? তখন এই এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা তখন মেশিন লার্নিং ইউজ না করে ফাজি কনসেপ্ট বা ফাজি লজিক দিয়েও কিন্তু কাজ করতে পারি। এফইউ ডাবল জেড ওয়াই, ঠিক আছে? তো যখন একটার অ্যাট্রিবিউটের অবস্থা মাল্টিপল হবে, মানে ভালো এবং খারাপের মাঝে বা 1 এবং 0-র মাঝে আরো কোনো কিছু থাকবে, তখন ওটাকে আমরা যদি ক্লাস মানে মেশিন লার্নিং ইউজ না করে আমরা ফাজি লজিক দিয়েও করতে পারি। যারা রিসার্চ করে তারা হয়তো বা এই জিনিসটা ধরতে পারবে বা বুঝতে পারবে, বা ইন ফিউচার যদি কখনো তোমরা চেষ্টা করো ফাজি লজিক নিয়ে কাজ করবা, সেটাও তোমরা করতে পারো। হ্যাঁ, তো নর্মালি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যাই করি না কেন, সবই কিন্তু ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স থেকেই আসছে। আমি যদি মেশিন লার্নিং ডিপ লার্নিং এর প্যারেন্টস চিন্তা করি, তাহলে কিন্তু সবই কিন্তু স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স থেকে আসছে। ব্যাপারটা এরকম, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং হলো ফ্রন্ট এন্ড, আর স্ট্যাটিস্টিক্স বা ওই ম্যাথমেটিক্স হলো ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড কি খুব সুন্দর ডিজাইন দেখতে পাও, রাইট? কিন্তু এই ফ্রন্ট এন্ড ডিজাইনটা বা এই সুন্দর ডিজাইনটা আনার জন্য ব্যাক এন্ড ডেভেলপার যারা, তাদের কিন্তু অসংখ্যভাবে অনেক লাইন অফ কোড লিখতে হয়েছে, যেটা কিনা খুব কদাকার অবস্থা, খুব ক্লামসি, সেটা কিনা তুমি নর্মাল একজন পিপল বুঝতে পারবে না, রাইট? জি স্যার, নর্মাল ভাবে দেখা যাবে না, বোঝা যাবে না। না,
তোমরা কিন্তু ফ্রন্ট এন্ড দেখতেছো, তোমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন ট্রল দেখে থাকবা এরকম, যে নর্মাল এইচটিএমএল একটা কঙ্কাল, তার মধ্যে যদি আমি সিএসএস দিই সেটা কিন্তু খুব সুন্দর একটা হিউম্যান একটা বডি হয়ে যায়, তাই না? তো তোমরা এরকম অনেক সময় ট্রল দেখতে দেখতে পাবা ফেসবুকে, যে স্ট্যাটিস্টিক্স এবং মেশিন লার্নিং বা ডাটা সায়েন্স নিয়ে বিভিন্ন ট্রল আছে। সবাই দেখা গেল সেই ডাটা সায়েন্সের দিকেই ফোকাস হচ্ছে বা মেশিন লার্নিং এর দিকে ফোকাস হচ্ছে, ওইদিকে স্ট্যাটিস্টিক্স যে জানে তাকে সবাই ইগনোর করতেছে, বাট সেই কিন্তু বস, কারণ তার ওখান থেকে ধার করে করে নিয়ে আমি কিন্তু এই মডেল বানাইছি, বুঝছো? সবই সম্ভাব্য, এখানে পসিবিলিটি, সবই পসিবিলিটি, 100% শিওর বলে কোনো কিছু নেই। একটা সময় এই পসিবিলিটিটাই এই ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, বুঝছো? জি স্যার, সেটা বোঝা যায় স্যার এখন থেকে স্যার, তো ভবিষ্যতে স্যার এরকম কিছু একটা ঘটতে যাবে। যেমন কোয়ান্টাম কম্পিউটিং যদি তুমি চিন্তা করো, এই কোয়ান্টাম কম্পিউটিং সম্পূর্ণই কিন্তু পসিবিলিটি, মানে তোমার সম্ভাব্যতার উপর বেস করে। একজনের অবস্থা দুই তিন ধরনের অবস্থা হতে পারে, একজন মানুষ দুই তিন জায়গায় থাকতে পারে, একটা মানুষ জীবিত হইতে পারে, একটা মানুষ মৃত হইতে পারে। এই কনসেপ্টটা তোমার কোয়ান্টাম কম্পিউটিং, এই কনসেপ্টটাই। এবং কোয়ান্টাম কম্পিউটিং এর এই কনসেপ্টটা কাজে লাগিয়ে কম্পিউটার সায়েন্সে নর্মাল সুপার কম্পিউটার থেকেও ফাস্ট আমরা কাজ করতে পারি, এবং যেটা কিনা এখন আহ, এখন হ্যাঁ গুগল গুগল তোমার নিয়ে চলে আসছে অলরেডি মার্কেটে, কোয়ান্টাম কম্পিউটিং অলরেডি নিয়ে চলে আসছে। ঠিক আছে, এটা হলো আমাদের কম্পিউটার সায়েন্সের ফিউচার রিসার্চ, ফিউচার আউটকাম। যদিও অলরেডি গুগল নিয়ে চলে আসছে, বাট এখানে আমাদের অনেক রিসার্চ গ্যাপ আছে। ঠিক আছে, আমরা এখনো ওইদিকে আমরা যাচ্ছি না, কারণ ওইদিকে কেরিয়ারটা আমাদের এখনো ভাবে আমরা নিজেদের গুছাইতে পারবো না। এই জন্য আমরা হয়তো কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে রিসার্চ খুব কম করি, খুব কম সংখ্যক মানুষ কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে রিসার্চ করে, কারণ ওটা বাংলাদেশে এখনো শুরু হয়নি, বাংলাদেশে এটার এক্সপার্ট খুব কম, বুঝছো? বাংলাদেশে এখন যে ট্রেন্ডগুলো চলতেছে আইওটি, ব্লক চেইন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, সাইবার সিকিউরিটি আগে থেকে ছিল, সাইবার সিকিউরিটি ইদানিং একটু বেশি ফোকাসড হয়েছে তোমার ব্যাংকে বিভিন্ন ডাকাতি বা এগুলো হওয়ার পর থেকে। ঠিক আছে, এই ট্রেন্ডগুলো এখন চলতেছে, আর আমাদের যারা ওয়েব ডেভেলপমেন্টে যারা কাজ করতে চায় তাদের তো আছে, আর এখন যারা ডেভেলপার তাদেরকেও এখন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আইওটি এগুলো জানতেই হবে মাস্ট, কারণ এখন ওয়েবের ডাটাগুলা সব কিন্তু বিভিন্ন ডিভাইস থেকে নিয়ে নিয়ে দেখানো হচ্ছে। তো তোমাকে আইওটি নলেজ থাকতে হবে, তোমাকে মেশিন লার্নিং নলেজ থাকতে হবে, তোমাকে ওই কি বলে ডিপ লার্নিং নলেজ থাকতে হবে, ওয়েব ডেভেলপমেন্ট নলেজ থাকতে হবে, সবাই রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড, বুঝছো? কেউ কাউকে ইগনোর করতে পারবে না এখানে, এই বিষয়গুলা। এই জন্য ওভারঅল যদি আমি ক্লাউড কম্পিউটিং বলি, ক্লাউড কম্পিউটিং এর সাথে সবাই রিলেটেড, আইওটি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ঠিক আছে, সিকিউরিটি, সব রিলেটেড, এগুলো ইন্টারকানেক্ট। ওকে, হোয়াট এভার। সো ক্লাস অ্যাট্রিবিউটটা আমরা অটোমেটিক্যালি ডাটা সেট থেকে বুঝে যাব। তো এই যে ডাটা সেটটা আছে এটা হলো আমাদের ক্লিন ডাটা সেট না, এই ডাটা সেটটা ক্লিন না। কেন? কারণ আমরা একটু পরেই দেখতে পারবো, আমরা যখন অ্যানালাইসিস করতে যাব একটু পরে আমরা অ্যানালাইসিস করব, আমরা কিন্তু খালি চোখে বুঝবো না এই ডাটা সেটের কন্ডিশন কি, বুঝবো? কারণ আমার ডাটা সেট লক্ষ লক্ষ, এখানে কম আছে, এখানে খুবই অল্প পরিমাণ ডাটা সেট আছে, 891 বা 90টা ডাটা আছে এখানে, 891 ডাটা আছে। হ্যাঁ, 891 বা 890 ডাটা দিয়ে তুমি কিন্তু বুঝতে পারবে না, যে সহজে বুঝতে পারবা যে কোন ডাটাগুলো মিসিং আছে, কতগুলা টেক্সট ডাটা সেট আছে বা টেক্সট ভ্যালু আছে, রাইট? আর যখন যখন তোমাকে আমি মিলিয়ন মিলিয়ন ডাটা দিব, বিলিয়ন বিলিয়ন, যেমন ফেসবুকে ডেইলি কত ডাটা প্রডিউস হয় তুমি জানো? বাংলাদেশে যদি প্রায় 1 কোটি তোমার ফেসবুক ইউজার আছে, রাইট? প্রতিনিয়ত সবাই যদি একটা করে লাইক দেয়, একটা করে কমেন্ট করে, পোস্ট দেয়, কত ডাটা প্রডিউস হয় দেখো ডেইলি। তো বাংলাদেশ থেকে আমি যদি অ্যাভারেজ গড় যদি আমি ধরি একটা করে ডাটা সবাই ইনপুট দিচ্ছে ফেসবুক কোনো না কোনো ভাবে, তাহলে বাংলাদেশ থেকেই তো 1 কোটি ডাটা প্রডিউস হচ্ছে নাকি?
জি স্যার, জি অনেক হচ্ছে স্যার। স্যার এটা তাহলে স্টোর করে থাকে কোথায় তাহলে স্যার? এগুলা তুমি, হ্যাঁ স্যার ডাটাগুলো স্যার স্টোর হয়ে থাকে কোথায় স্যার ডিরেক্টলি স্যার? আচ্ছা, ফেসবুকে ডাটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড তোমার এশিয়া মহাদেশের জন্য। বাংলাদেশের যে ইয়াটা আছে সেটা মনে হয় মালয়েশিয়া আছে, হ্যাঁ। জি স্যার, ওই মালয়েশিয়া, কমন প্রমোটে গেলে স্যার ওই মানে আইপিটা দিলে স্যার ডিরেক্ট মানে হ্যাঁ, লগ ইন হয় না স্যার। পিং যদি দেখো, পিং দাও, তাহলে দেখবা যে বিভিন্ন মাধ্যমে ঘুরে 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 অরিজিনাল ফেসবুকে যাবে। ইউএসএ যে ডাটা সেন্টার আছে সেখানে যাবে। ঠিক আছে, তার মানে হলো বিভিন্ন জায়গায় ওদের ডাটা সেট গুলা ডিস্ট্রিবিউটেড। তো ফাইনালি একটা তোমার হলো একটা সেন্ট্রাল ডাটাবেজ আছে ওদের। তো ইনিশিয়ালি আমার ডাটাগুলা, তবে ডাটাগুলা ডিসেন্ট্রালাইজড ওয়ান কাইন্ড অফ। তার মানে হলো আমার ডাটাটা মালয়েশিয়াতে পাবো, আবার মেইন সেন্ট্রাল ডাটাবেজও পাবো। তার মানে হলো ওদের ব্যাকআপ সার্ভার আছে, যদিও এখানে ব্লকচেন কনসেপ্ট নাই। মানে ব্লকচেন হলো ডিসেন্ট্রালাইজ ডাটাবেস, এটা সেন্ট্রালাইজ একটা ডাটাবেস বাট ডিস্ট্রিবিউটেড। বুঝছো? প্রথমে আমার এরিয়াতে যাবে, আমার এরিয়া ডাটাগুলো পরবর্তীতে সেন্ট্রাল ডাটাবেসে যাবে। জি স্যার, বুঝতে পেরেছি। তো আমি যেটা বোঝানোর জন্য যেটা বলতেছিলাম, যে এই যে এত ডাটা প্রডিউস হচ্ছে, তুমি যখন অ্যানালাইসিস করবা তখন কিন্তু এই 800-900 ডাটা অ্যানালাইসিস করবে না। তুমি যখন একটা কোম্পানি ডাটা অ্যানালাইসিস করবা তখন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডাটা তুমি অ্যানালাইসিস করবা। আমার কথা বুঝছো? জি তো স্যার। ধরো তুমি একটা বিজনেস স্টাডি করতেছো, একটা বিজনেস অ্যানালাইসিস করতেছো যে কোকা কোলা বা বিভিন্ন যে এরকম ইয়াগুলা ড্রিঙ্কস গুলা আছে, এগুলা শীতকালে বেশি চলে না গরমকালে বেশি চলে, বা কোন সময়টাতে বেশি সেল হয়। তুমি এই ধরনের একটা প্রেডিকশন করতে পারো। ঠিক আছে, তো তখন কিন্তু এই কোকা কোলা বা এই যে বিভিন্ন ড্রিঙ্কস এর অসংখ্য ডাটা তোমাকে কালেক্ট করতে হবে, বিভিন্ন মানুষ বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে। তো যখন মিলিয়ন বিলিয়ন ডাটা হয়ে যাবে তখন তোমার কিন্তু এই যে খালি চোখে আমাকে মিসিং ডাটা, তারপর টেস্ট ডাটা কোথায় আছে এগুলা কিন্তু বের করা খুব কঠিন, রাইট? জি স্যার। তখন আমাদের কি করতে হয়, আমাদের তখন ডাটা অ্যানালাইসিস বা ডাটা প্রি প্রসেসিং করতে হয়। দেখবেন ক্লিন ডাটা সেট বানানোর আগে আমি যেভাবে মিসিং ভ্যালুগুলো ফিল আপ করবো, টেক্সট ভ্যালুগুলো কনভার্ট করব, ঠিক আছে, তোমার ধরো যে অ্যাট্রিবিউটগুলো আমার ইয়াতে ইফেক্ট ফেলবে না, মানে ক্লাস অ্যাক্টিভিটি ইফেক্ট ফেলবে না, সেই অ্যাট্রিবিউটগুলো ডিলিট করে দিব। ধরো আমার পেট ব্যথা, পেট ব্যথার জন্য কি আহ, চোখের কোনো ইনফরমেশন দরকার আছে? না স্যার। তাহলে চোখ রিলেটেড ইনফরমেশন গুলো আমি আগেই ডিলিট করে দিব। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্লিন ডাটা, মানে ক্লিন ডাটা সেট করার একটা প্রসেস। পেট ব্যথা রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেগুলোই আমি রাখবো, বাকি সবগুলো ডিলিট করে দিব। তো সার্ভাইভ, এখানে সার্ভাইভের সাথে রিলেটেড যে ডাটাগুলো আছে সেগুলো আমরা রাখবো, বাকি অ্যাট্রিবিউট ডিলিট করে দিব। এটাও কিন্তু প্রি প্রসেসিং এর একটা পার্ট। এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা ডাটা অগমেন্টেশন করে করতে পারি। দ্যাট মিনস ডাটা ভিজুয়ালাইজ করে করতে পারি। ডাটা ভিজুয়ালাইজ করলেই আমি বুঝে যাব যে ক্লাস অ্যাট্রিবিউটের উপর তোমার যে ইনপুট ভেরিয়েবল যেগুলো আছে এগুলা কে ইফেক্ট ফেলতেছে, কে ইফেক্ট ফেলতেছে না। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। ওকে, সো এইভাবে আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা ক্লিন ডাটা সেট তৈরি করতে পারি। তো আমি তোমাদের ক্লিন ডাটা সেট কিভাবে করে একটা একটা ডেমনস্ট্রেশন আমি দেখাবো ধীরে ধীরে। তোমরা জাস্ট একটু খেয়াল রাখো, তোমরা জাস্ট মনে রাখো এই ডাটা সেটটা ক্লিন ডাটা সেট না, কারণ এখানে মিসিং ভ্যালু আছে। দেখো যে মিসিং ভ্যালু আছে, মিসিং ভ্যালু থাকলে মেশিন লার্নিং অনেক সময় অ্যানালাইসিস করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আবার এগুলাও সে বুঝতে পারে না সহজে এগুলা কি। আবার এনএলপি করলে এগুলা সমস্যা নেই, এনএলপি সে এই লেখাগুলো সে ইজিলি বুঝতে পারে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করলে আবার তখন আর কোনো প্রবলেম হয় না, কিন্তু তখন আবার এই কাজগুলো করতে পারবে না। এনএলপি মানে সে ল্যাঙ্গুয়েজ প্রসেস করে, যেমন ধরো চ্যাটবট হইতে পারে, বাংলা ভাষা থেকে ইংলিশ ভাষায় কনভার্ট করতেছে, এটা হইতে পারে। এগুলো হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা আবার তুমি নর্মালি এইভাবে ডাটা সেট বানিয়ে করতে পারবে না। এক একটা এক এক ধরনের কাজ, বুঝছো? বুঝতে হবে, আমরা ধীরে ধীরে একটা বুঝি, বাকিগুলো অটোমেটিক্যালি বুঝে যায়। Got it? Yes, sir. ওকে, সো আমরা একটু যাই অ্যানালাইসিস শুরু করে দেই।
আমি বলছিলাম যে আমরা কোলেবে দেখাবো, ঠিক আছে? তো কোলেবে যদি দেখাই, আমাদের ডাটা সেট, আমাদের আইপাইথন নোটবুক যেটা আমরা তৈরি করব, সেটা সবই একটা ফোল্ডারের মধ্যে রেখে দিব, ঠিক আছে? বা এই ফাইলটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, তুমি কোলেব নোটবুক এই ফোল্ডারে এসে তুমি যদি রাইট ক্লিক করো, মোড়ে যদি যাও, এখানে তুমি করতে পারবে। এই যে এই ফাইলটা তুমি তৈরি করতে পারবে, তাহলে এটা এখানে সেভ হয়ে যাবে, বুঝছো? তো এই ডাটা সেটটার আমাদের সিএসভি ফাইল ডাউনলোড করতে হবে। আমরা সিএসভি ফাইল ডাউনলোড করে নিব। সিএসভি, যে সিএসভি কমা সেটের একটা আছে, বা এটা দিলেও হবে, সমস্যা নেই। এটাই কমা সেপারেট, সরি। এটা ডাউনলোড করবা, ডাউনলোড করে দেন এই ফোল্ডারে আপলোড করবা। এরকম একটা ফরম্যাট হয়ে যাবে, ফাইল হয়ে যাবে train.csv। এখন আসো, আমি একটু আগে আলোচনা করতেছিলাম যে আমরা 10 ডাটা সেট এবং টেস্ট ডাটা সেট, দুইটা আলাদা আলাদা ডাটা সেট আমরা চিনছি, তাই না? জি স্যার। বাট আমরা যে টেকনিকে করব, ট্রেন টেস্ট স্প্লিট, এই টেকনিকের মাধ্যমে আমরা মডেল ইভালুয়েট করব এবং মডেলের আউটপুট বের করব। এই টেকনিকে যেটা হয়, ডাটা সেট একটাই থাকে, ওই একটা ডাটা সেটকেই আমি দুইটা ভাগে ভাগ করব। কিছু ডাটাকে ট্রেন ডাটা সেট হিসেবে রেখে দিব, কিছু ডাটাকে আমি টেস্ট ডাটা সেট হিসেবে রেখে দিব। যখন আমি কিছু ডাটাকে টেস্ট ডাটা সেট হিসেবে রেখে দিব, তখন সেই টেস্ট ডাটা সেটের ক্লাস অ্যাট্রিবিউটের ভ্যালুটা মডেল আর জানে না, অটোমেটিক্যালি সেটা তার থেকে রিমুভ হয়ে যায়। আমার কথা বুঝছো? ধরো 10,000 ডাটা সেট একসাথে আছে, আমি চাচ্ছি 7,000 ডাটা সেট দিয়ে আমি মডেলকে ট্রেন করাবো, তাহলে ওই 7,000 ডাটা সেটকে আমি বলবো ট্রেন ডাটা সেট। বাকি যে 3,000 ডাটা সেট থাকবে সেগুলোকে আমি বলবো টেস্ট ডাটা সেট। ওই 3,000 যে ক্লাস অ্যাট্রিবিউট আছে সেটা আবার মডেল জানতে পারে না, বাট আমি ইনপুট দিব একটা ডাটা সেটই। এই একটা ডাটা সেটকে আমি বলবো ট্রেন, একটা ডাটা সেটকে আমি বলবো টেস্ট ডাটা সেট। কারণ আমি এখানে ডিভাইড করে দিব প্রোগ্রামিং এর মাধ্যমে। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার, হ্যাঁ, আমরা যদি মানে টেস্ট না করাই, যদি আমরা 10,000 ডাটা সেটটি মানে ট্রেন করাই, পরে আমরা ইচ্ছা মতো ভ্যালু প্রেডিক্ট করবো। শোনো, ট্রেন যদি না করাও, তার মানে মানে তুমি ধরো সফটওয়্যার বানাইছো, জি স্যার। নেক্সটে তুমি সফটওয়্যার বানাইছো, এখন উইদাউট ডিবাগিং তুমি সফটওয়্যার মার্কেটে যদি ছেড়ে দাও, জি স্যার। তোমার সফটওয়্যার নাম ভালো হবে না খারাপ হবে? খারাপ হয়েছে স্যার, সরি স্যার। তাহলে কি, সফটওয়্যারটা যদি টেস্ট করে তুমি মার্কেটে ছাড়ো, তুমি মডেলকে লার্ন করাচ্ছ, মডেলকে টেস্ট করবে না? অবশ্যই স্যার। মডেলকে অবশ্যই আমাকে টেস্ট করতে হবে, আদারওয়াইজ মানুষ কেন তোমার মডেল ইউজ করবে? মানুষ বলবে আরে তোমার মডেল তো উল্টাপাল্টা আউটপুট দেয়। নোবেল। হ্যাঁ, স্যারের সম্ভবত নেটে প্রবলেম হয়েছে।
স্যার মাইক্রোফোন সম্ভবত অফ আছে। স্যার আপনার ইমেল স্ক্রিন শেয়ার হয়ে আছে স্যার। আই ডোন্ট থিংক আমাদের এটা দেখা উচিত। হ্যালো। জি স্যার। স্যার মাইক্রোফোনটি অফ ছিল স্যার। ও আচ্ছা, হ্যাঁ সরি, আমি নো লাইন থেকে আসলে ইয়ে হয়ে গেছিল। ওকে, যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম। আচ্ছা, আমাদের ইয়া করতে হবে না, আমরা ডাটা সেট এখন আমরা একটু প্রসেস করবো। তা আমাদের যেহেতু প্রসেস করবো, আমরা একটা নোটবুক ক্রিয়েট করে নিলাম। হ্যালো। জি স্যার। ওকে, আমরা একটা নোটবুক ক্রিয়েট করি। ওকে, ওকে স্যার। শিওর স্যার। তো আমরা পাইথন দিয়ে করব। ফাইলটা আমরা সেভ করলাম। ঠিক আছে, তো প্রথমেই আমাদের কি করতে হবে, আমাদের এই সিএসভি ফাইলটা রিড করতে হবে। এই সিএসভি ফাইলটা রিড করতে হবে। ওকে, তো আমরা রিড করি। সিএসভি ফাইল রিড করতে হলে আমাদের ড্রাইভ বলে একটা লাইব্রেরি আছে, সেই ড্রাইভ লাইব্রেরিটাকে আমাদের প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে। ঠিক আছে, তো ড্রাইভ লাইব্রেরিটা যদি আমরা ইম্পোর্ট করি, তাহলে যেটা করতে হবে, আমাদের এই দুইটা লাইন একটু কল করতে হবে এবং গুগলের যে ড্রাইভ আছে, ড্রাইভের যে ইনিশিয়াল যে পার্টটা আছে, সেটা হলো কন্টেন্ট জি ড্রাইভ। এই কন্টেন্ট জি ড্রাইভের পরে আমাদের আসলে মেইন ড্রাইভটা শুরু হয়, সেটা আমরা পরে আসতেছি। তো ইনিশিয়ালি এটা আমরাকে মাউন্ট করে নিলাম, প্রথমে মাউন্ট করে নিতে হবে যে এই গুগল ড্রাইভের এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে চাচ্ছে। ঠিক আছে, সেই পারমিশনটা প্রথমে দিতে হবে। তো সেই পারমিশনটা দেওয়ার জন্য আমাকে এই দুইটা লাইন প্রথমে দেখতে হবে। আমরা জানি যে পাইথনে কিভাবে আমরা লাইব্রেরি ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট দিয়ে ওই লাইব্রেরির নাম লিখতে হয়, রাইট? ওকে, সো আমরা যদি এই কোডটা রান করি, তাহলে সে একটা ভেরিফিকেশন কোড চাবে আমার কাছে। তার মানে হলো তাকে আমরা গুগল ড্রাইভের অ্যাক্সেস দিচ্ছি। তো গুগল ড্রাইভের অ্যাক্সেস দিতে হলে আমাকে এই দুইটা লাইন লিখতে হবে এবং আমি যে অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস দিব, মানে যে অ্যাকাউন্টে আমার ড্রাইভটা ক্রিয়েট করা আছে, সেই অ্যাকাউন্টে আমাদের প্রথমে পারমিশন দিতে হবে সেই অ্যাকাউন্ট দিয়ে। এটা সিকিউরিটি হ্যাম্পার হবে না কখনোই, কারণ গুগল গুগল ড্রাইভে বা গুগল কোলেবে যেহেতু করতেছি, সেটা হলো গুগল ড্রাইভ বা গুগলেরই একটা পার্ট এটা। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে থার্ড পার্টি নাই, তারা নিজেরাই থার্ড পার্টি এখানে। তো
এই কিটা আমাকে কপি করে নিয়ে এসে এই অথেন্টিকেশন যে কোড আছে এখানে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিলে সে আমাকে ভেরিফাইড করবে এবং বলবে যে হ্যাঁ তুমি এই ড্রাইভ থেকে যে কোনো কিছু এখন রিড করতে পারবা। ঠিক আছে, তো আমরা পারমিশনের জন্য এই দুইটা লাইন লিখবো। যেহেতু আমরা ডাটাকে লার্ন করাবো, ডাটাকে প্রসেস করব, এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই ডাটা সেটটা কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে স্যার। রিড করতে হবে, রাইট? রিড করতে হবে। রিড করতে হবে। তো ডাটা সেটটা যেহেতু ড্রাইভে আছে, প্রথমে ড্রাইভের পারমিশন নিলাম। এখন আমরা একটু রিড করব, আমাদের পারমিশন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা একটু রিড করি। আমরা কিভাবে রিড করব, রিড করার জন্য আমি একটু দেখে দেখি করতেছি, এটা আমারই করা। ঠিক আছে, তো রিড করার জন্য আমাদের একটা লাইব্রেরি আছে প্যান্ডাস। এই লাইব্রেরি যে কোনো সিএসভি ফাইল রিড করার জন্য, প্রসেস করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, বা আউটপুটে দেখানো যায়, বাট আমরা ডায়াগ্রাম গুলা অন্য একটা লাইব্রেরি দিয়ে দেখাবো হয়তো বা। ঠিক আছে, তো সিএসভি ফাইল রিড করার জন্য আমরা এই প্যান্ডাস লাইব্রেরিকে প্রথমে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, তার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে প্রথমে। ঠিক আছে, এখানে লাইন বাই লাইন কোড এক্সিকিউট করা যায়, তুমি ইচ্ছা করলে একটা সেলের মধ্যেই করতে পারো। আর আমরা লাইন বাই লাইন কেন করতেছি, যেন আমাদের ডিবাগিংটা খুব সহজে করতে পারি। বুঝাইতে পারছি? জি স্যার। বাট একটা সেল আরেকটা সেলের উপর ডিপেন্ডেন্সি আছে। একটা সেলে যদি তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করো, অন্য সেলে তুমি সেটার আউটপুট পাবা। ঠিক আছে, এটা তো জানো তোমরা, যেহেতু তোমরা পাইথন করে আসছো। ওকে, সো এখানে ইন্টার রিলেটেড, সমস্যা নাই, একদম যে আলাদা ফাইল তা না, একই ফাইল, বাট আমরা আলাদাভাবে লাইন বাই লাইন এক্সিকিউট করতেছি। এতে করে আমাদের একটু সুবিধা আছে, আমাদের কোড ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমরা ফাইলটা রিড করব, রিড করে আমরা একটা ভেরিয়েবলে রেখে দিব। ফাইলটা কিভাবে রিড করলাম আমরা একটু দেখতেছি। দেখো কি করলাম, আমরা যে পান্ডাস যে লাইব্রেরিটা ইম্পোর্ট করছি তার একটা অবজেক্ট ক্রিয়েট করছি পিডি দিয়ে। সেই পিডি পান্ডাসের একটা লাইব্রেরি মানে ফাংশন হলো রিড আন্ডারস্কোর সিএসবি। এই রিড আন্ডারস্কোর সিএসবিটা হলো এটার একটা ফাংশন। এই ফাংশনে আমরা কি করছি, পার্টটা দিয়ে দিছি। পার্টটা কি, আমার তো এই পর্যন্ত জি ড্রাইভের এই পর্যন্ত হলো আমার কমন পার্ট। তারপর আবার জি ড্রাইভ থেকেই আবার আমার নতুন করে পার্টটা শুরু হয়েছে। জি ড্রাইভ, মাই ড্রাইভ, গুগল নোটবুক, এমএল স্প্রিং 2021, তোমরা কি পিসিবি নাই? সিবি স্যার পান্ডাসের মানে কাজটা স্যার ভুলে গেছি স্যার, কি যেন বললেন স্যার? এটা একটা লাইব্রেরি, যেমন তোমরা সিতে প্রিন্টএফ এবং স্ক্যানএফ করছো না? জি স্যার। জি স্যার। প্রিন্টএফ আর স্ক্যানএফ এর জন্য লাইব্রেরি ইউজ করছো কি, হেডার ফাইল ইনক্লুড করছো কোনটা? stdio স্যার। .h স্যার। stdio.h। এখানে স্ক্যানএফ এবং প্রিন্টএফ এই ফাংশনের ডেফিনেশনটা আছে না? জি স্যার। আছে বলেই তো তুমি সরাসরি প্রিন্টএফ আর স্ক্যানএফ লিখতে পারছো নাকি? জি স্যার। জি স্যার। তাহলে ওইটা যদি হইতে পারে, তাহলে এখানে হলো এটাই রিড আন্ডারস্কোর সিএসবি, এটা তো একটা ফাংশন, রাইট? কারণ এখানে তুমি দেখতে পারতেছো এখানে ব্রেসেস আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। তো এই ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে আমি বলবো এটা একটা ফাংশন, রাইট? জি স্যার। হ্যাঁ। এই ফাংশনের ইমপ্লিমেন্টেশন তোমাকে আলাদাভাবে করতে হবে না, যদি তুমি কোনো লাইব্রেরি ইউজ না করো। জি স্যার। এই ফাংশন কিভাবে কাজ করবে, ধরো সাম ফাংশন তোমাকে আলাদাভাবে বানাইতে হয়, দেন তুমি না সাম ফাংশন কল করলে সেটার আউটপুট পাও। জি স্যার। আমরা যেহেতু এটা ইমপ্লিমেন্টেশন করতেছি না, তাহলে এটার একটা লাইব্রেরি আমরা কল করলাম, সেটা হলো প্যান্ডাস। এটা হলো লাইব্রেরি, এই লাইব্রেরিতে এই ফাংশনটা ডিফাইন করা আছে। জি স্যার, বুঝতে পেরেছি। গট ইট? জি স্যার। আচ্ছা, তাহলে এটার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আমি পিডি দিয়ে। তো পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসবি এই ফাংশনটাকে কল করলাম এবং আমি পার্টটা দিয়ে দিলাম, গুগল ড্রাইভের পার্টটা দিয়ে দিলাম, এবং এটাকে আমি একটা ভেরিয়েবলে রেখে দিলাম, যে যে ডাটাগুলা পরে নিয়ে আসবে এই ডাটাগুলো একটা ভেরিয়েবলে রাখো। ঠিক আছে, দেন আমি এটাকে এক্সিকিউট করলাম। দেন আমি যদি দেখতে চাই যে আসছে কিনা ডাটাগুলা, তাহলে এখন সব ডাটা কোথায় আছে, ট্রেনে আছে, এই ট্রেন অবজেক্টে আছে, রাইট? জি স্যার। এই ট্রেন ডট আমি যদি একটা ফাংশন কল করি হেড, এটা হলো পাইথনের ডিফল্ট ফাংশন, পাইথনের ফাংশন। ঠিক আছে, যেমন সি এর ফাংশন আছে, বিভিন্ন জায়গার ফাংশন আছে না, পাইথনের এটা নিজস্ব ফাংশন, এটার জন্য লাইব্রেরি কল করার প্রয়োজন নেই। ওকে, আমি যদি হেড কল করি তাহলে সে আমাকে প্রথম 5টা ডাটা প্রিন্ট করে দেখাবে।
প্রথম 5টা ডাটা প্রিন্ট করে দেখাবে বাই ডিফল্ট। বাট আমি যদি আরো বেশি দেখতে চাই তাহলে প্যারামিটার আকারে নাম্বারটা দিয়ে দিব, তখন আমাকে সে আরো বেশি ডাটা দেখাবে। এটা দেখানোর উদ্দেশ্য হলো আমি যে ডাটাটা রিড করলাম সেটা আসলে রিড হয়েছে কিনা এটা দেখার জন্য। আদারওয়াইজ তো আমি বুঝবো না যে ট্রেনে ডাটা আসছে কি নাই। স্যার এই সেম কোডটা যদি আমি পাইচার্মে রান করতে চাই তাহলে স্যার ইম্পোর্টটা কিভাবে করবো স্যার ড্রাইভ থেকে? পাইচার্মে এইভাবে এইভাবে পাইচামে অনেক কিছু ইনপুট করা লাগবে, লাইব্রেরি টার্মিনালে ইনস্টল দেওয়া লাগবে। না, আর কিচ্ছু লাগবে না। এই যে এটা তুমি জাস্ট খালি কি করবা, হ্যাঁ ওগুলা তো কিছু লাগবেই। জি পাইচার্ম স্যার। ডাউনলোড করতে স্যার হলে তোমার অনেকগুলা পিপ হচ্ছে আপনার ইনস্টল করতে হবে। রাইট, আর হচ্ছে ধরো না আমি স্যার, বলি অটোমেটিক লিখলেই ওরা করে সাজেস্ট করে যে আমি বলি install করার জন্য। পাইচার্মে কিছু জিনিস কিছু লাইব্রেরি ইনস্টল থাকে আবার কিছু থাকে না। যেমন এখানে আমার অলরেডি প্যান্ডাস ইনস্টল আছে, আর যদি না থাকতো তাহলে আমাকে কি করা লাগতো জানো? তাহলে আমাকে এখানে কিন্তু বুঝি পিপ ইনস্টল, তোমরা তো ইয়াতে পাইথনে শিখছো এগুলা। স্যার এটা পাওয়ার শেলে করলে বেটার হয় আর কি, হ্যাঁ পান্ডাস তখন হলো খুব তোমরা দ্রুত হয়। লিখতে হবে। তো লিখে আমাকে কিন্তু বলবে সে এটা অলরেডি আমার আছে, দেখো এই যে এটা কিন্তু অলরেডি আমার আছে। বাট পাইচার্মে তোমাকে হয়তো বা এটা নাই, তোমাকে আলাদাভাবে আবার ইনস্টল করতে হবে। পাইচার্মে আবার কম্পাইলার আলাদাভাবে অ্যাটাচ করতে হয়, কম্পাইলার। জি স্যার। ঠিক আছে, জুপিটার একটা নোটবুকে কম্পাইলার স্যার ভালো স্যার, মানে জুপিটার নোটবুক যদি করতে চাও তাহলে অ্যানাকোন্ডা। এনাকোন্ডা স্যার। জি স্যার, রাইট, মজা আছে স্যার। অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডা আমার কাছে আছে, নট শিওর। স্পাইডার দিয়ে করি স্যার, সমস্যা হবে? পাইচার্ম দিয়ে করো, কোনো সমস্যা নাই। বা স্পাইডার পাইস্ট্রুম আছে, স্পাইডার হ্যাঁ স্পাইডার দিয়ে করো, স্পাইডার দিয়ে করতে পারো। ওগুলোতে ঝামেলা বেশি তো। অ্যানাকোন্ডা নাই। শোনো আমি বলি, তোমার যদি একইভাবে এই যে সেম জিনিস সেম কোডটাই তুমি পাইচার্মে করতে পারবা। এই যে ডাউনলোড করলাম পাই ফাইল, দেখো এই যে পাই ফাইল ডাউনলোড করলাম না, জি স্যার। কিন্তু স্যার এখন ওগুলোতে মানে ডিবাগ করা অনেক কঠিন, কারণ কোথাও একটু ভুল না হলে না পুরো কোডটাই অ্যানালাইজ করতে হয় সমস্যা পাইসামে। নাই। মানে কেউ যদি ইয়া থাকে, মানে কেউ যদি সেটাতে ফেমাস থাকে তাহলে করুক, এতে করে আমি কাউকে নিরুৎসাহিত করতেছি না। মানে স্যার সবসময় তো স্যার মানে অনলাইনে ওইভাবে থাকা যায় না বা কাজ করা হবে হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষেত্রে তুমি ইয়া করতে পারো। সবচেয়ে ভালো হয় তুমি অ্যানাকোন্ডা ইনস্টল করে নিতে পারো, অ্যানাকোন্ডা। কোনটা? জি স্যার। স্যার এত সুন্দর সুন্দর জিনিস থাকতে আমরা কেন ভিএস এ যাচ্ছি স্যার? পাইচার্ম পাশে অ্যাটাকোন্ডা আচ্ছা, আছে। ভিএস টা যাচ্ছে কেন না, ভিএস এ যাচ্ছি না, ভিএস টা আমি বেসিক্যালি ওই যে নোট জেএস ডেভেলপ করি তো, আবার ওই যে রিয়েক্ট জেএস করি বা লারাভেল করি, এই জন্য আমি ভিএস কোডে আমি ইউজ করি আর কি। আর ভিএস কোডে ইজিলি অনেক লাইব্রেরি তোমার অটোমেটিক্যালি ইনস্টল করা যায়। এই যে এখানে গেলেই sorry, স্যার অনেক এই যে এখানে গেলেই তুমি লাইব্রেরি ইনস্টল করতে পারবে। তো অনেক এখানে মানে নাই। পাতলা একটা ইয়ে স্যার, মানে স্মুথ হ্যাঁ, এবং ইউজ করা এবং স্যার। এখানে মজার ব্যাপার কি ধরো এটা তোমার তোমার গিটহাবের সাথে এটা কানেক্টেড আছে, এই লাইনটা কে এডিট করছে এটাও দেখা যায় স্যার ভিএস কোডে, এগুলা তো বুঝছো? স্যার ফাংশনালিটি স্যার বুঝলাম, সবার কাছে এত ভালো আমি আজ পর্যন্ত যতবারই অন করেছে আমার কাছে মডিফাই চাইছে, না হলে আপডেট চাইছে, আমি একটা দিনও স্যার আপডেট ছাড়া এই ভিএস রান করতে পারি নাই স্যার। ওহো, প্রতিদিন কেমনে আপডেট আসে স্যার, আমি এটা বুঝলাম না। আচ্ছা বুঝছি বুঝছি, এটা আসলে অসংখ্য লাইব্রেরি এখানে ইনস্টল করতে হয় তো। যেমন এখানে জুপিটারও কিন্তু ইনস্টল করতে পারবো, দেখো এই যে আমি কিন্তু এখানে জুপিটার ইনস্টল করে এখানেই কাজ করতে পারবো। ঠিক আছে, এটা ইনস্টল হওয়ার পরে কিন্তু এখান থেকে আমি জুপিটার নোটবুক রান করতে পারবো, অথবা অ্যানাকোন্ডা ইনস্টল করে নিলাম। এই যে অ্যানাকোন্ডার এই যে যদি আমরা যাই এখানে প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল এডিশনে যদি যাই, অথবা এখানে যদি যাই ডাউনলোড অ্যানাকোন্ডা ইনস্টলার, এই যে এখান থেকে অ্যানাকোন্ডা পাইথন 3.8 ভার্সন সাপোর্ট করবে, তুমি 32 বিটের জন্য এটা ইনস্টল করে নিতে পারো। যেটা দেখাতে যাচ্ছিলাম, ঠিক আছে, এই যে আমরা যে ফাইলটা ডাউনলোড করছি, সমস্যা কি? নিউ ফাইল ক্রিয়েট করে নিতে হবে মনে হয়। না না, আমি তো এমনি ওপেন ফাইলই তো দেখাচ্ছি, আসবে না এমনি।
এই তো এই লাইনটাই, এই যে এগুলাই জাস্ট দেখছো, আমরা যে কাজগুলো আলাদা আলাদা লাইনে করছি এখানে নর্মাল এরকম লাইন হয়ে গেছে। এটা যদি তুমি পাইচামে রান করো, রান করো, খালি এটা লাগবে না। ঠিক আছে, এটা কি লাগবে? স্যার লোকেশনটা খালি চেঞ্জ করে দিতে হবে, ফাইলের আর লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি, এটা লোকাল লোকেশন, লোকেশন। লোকাল লোকেশন হবে, রাইট। তাহলে হয়ে যাবে, এই 3টা লাইন লিখলেই রান হবে পাইচামে। যদি প্যান্ডাস না থাকে তোমাকে পান্ডাস আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে, পিপ ইনস্টল করে নিতে হবে। গট ইট? ইয়েস স্যার। ওকে, সো এটা যেহেতু হয়ে গেছে, এটা কি কোনো অপশন আছে এখানে? স্যার আপনি ওখানেই করান স্যার। না না, আমি একটা জিনিস তো দেখতে যাচ্ছি। জি স্যার। কিছু সেট আপ করতে হবে, দেখছো এই ধরনের কিছু সেট আপ আছে যেটা কিনা একটু মনে করো যে ডিফিকাল্ট। তারপরে দেখো এই যে চলে আসছে আমাদের কিন্তু ওই প্ল্যাটফর্মটা কিন্তু চলে আসছে, দেখছো? এখানে যদি লিখি ওই প্ল্যাটফর্মটা কিন্তু সেও দিচ্ছে, দেখছো? এই জন্য ভিএস কোড ইউজ করে মানুষ, অনেক কিছু একসাথে করা যায়। নোট জেএস, রিয়েক্ট জেএস যা আছে দুনিয়ার সবই করা যায়। এখানে কিছু মনে হয় ইয়ে আছে, ওই যে কিছু সেট আপ করতে হবে, এই জন্য হচ্ছে না। একদম এই যে কিছু কার্নেল আমাকে সেট করতে হবে, এটা একটু দেখতে হবে। যাই হোক, হোয়াট এভার, আমাদের আমরা অ্যানাকোন্ডা ইউজ করে করতে পারি। কারো যদি প্রবলেম হয় আমি একটু ইনস্টল করে দেখাও দিই। আমরা ইন দ্য মিন টাইম এটা করি, এটা একটু ইনস্টল দিয়ে রাখি। এটা কার্নেল সেট আপ করতে হবে, কার্নেলটা আমি এই মুহূর্তে টাইম লাগবে, সো আমি এখন দেখাইতে যাচ্ছি না, ঠিক আছে? বাট এখানে কিন্তু করা যাচ্ছে, দেখছো? জি স্যার। করা যাবে, এখানেও করতে পারি। এটা টাইম লাগবে অনেক, অনেক ফাইল খালি ইনস্টলার ডাউনলোড দিচ্ছি, সে আরো লাইব্রেরি ফাইলগুলো ইনস্টল করে নিবে। হইতে থাকুক, আমরা একটু ইয়া করতে থাকি অনলাইনে। আচ্ছা, নেক্সট হয়ে গেল। স্যার গ্রুপ নিয়ে কিছু কথা বলার ছিল। গ্রুপ নিয়ে একটু পরে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে স্যার। শেষ করি আগে, হ্যাঁ শেষ করে দেবো। ওকে স্যার, ওকে স্যার। যারা আর কি অনলাইনে কমফোর্ট ফিল করতেছো না তাদের জন্য, বা পাইচামও ডাউনলোড করে নিতে পারো। পাইচাম ডাউনলোড করে পাইচাম দিয়েও কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। স্যার গত দিনের রেকর্ড কি আজকে দিবেন নি স্যার? আজকে দিয়ে দিব, হ্যাঁ। আমি তোমাদের রেকর্ডিং গুলো আর মিস হবে না আশা করি। জি স্যার। আচ্ছা, এটা একটু ইনস্টল হইতে থাক, আমরা একটু স্যার আমরা কি বিএলসি তে পাবো রেকর্ডিং? বিএলসি পাবো, রাইট, বিএলসি পাবো। ওইটি আমি একদম আলাদাভাবে আইডেন্টিফাই করে দিব, সমস্যা নেই। সো আমরা দেখলাম যে ডাটা সেট গুলা কিভাবে দেখবো, ওকে। এখন আমরা যদি দেখতে চাই যে হ্যাঁ আমাদের তো হেড, হেড মানে কি প্রথম দিকে মাথার দিকে ডাটাগুলা দেখাও, কারণ আমি দেখতে যাচ্ছি যে পিছনের দিকে ডাটাগুলো আসছে কিনা, এটা একটু দেখতে যাচ্ছি। এটা দেখার জন্য আমাদের যে ফাংশনটা লিখতে হবে সেটা হলো, আমাদের ট্রেন হলো ডাটা, এটার আমি টেল দিব। টেল মানে লেজ, মানে লেজের দিকে ডাটাগুলো দেখাও, পিছনের দিকে ডাটাগুলো দেখাও। পিছনের দিকে সে 5টা ডাটা দেখাবে, এই যে দেখো। তাহলে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ প্রথম দিকে ডাটা আসছে, পিছনের দিকে ডাটা আসছে, তার মানে সকল ডাটা এখানে চলে আসছে অলরেডি, রাইট। আমি ট্রেন ভেরিয়েবলটাকে আসলে ভ্যালিডেট করলাম যে ট্রেন ভেরিয়েবলে ডাটাগুলো আসছে কিনা, বুঝতে পারছি? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এখন আমি দেখতে চাচ্ছি কিছু ইনফরমেশন দেখতে যাচ্ছি। কি ধরনের ইনফরমেশন? কতগুলা ডাটা আছে, ডাটা টাইপ কি, ঠিক আছে, এই বিষয়গুলো আমি একটু দেখতে যাচ্ছি। এটার জন্য কি করতে হবে? ট্রেন ডট ইনফো, এটা যদি লিখি, এগুলাই সুবিধা, বুঝছো? বিভিন্ন ফাংশন তৈরি করে রাখছে, আমি খালি কল করবো। বিভিন্ন লাইব্রেরিতে অলরেডি ডেভেলপ করা, আমি কেন আলাদা প্ল্যাটফর্মে গিয়ে আমি শুধু শুধু সময় নষ্ট করবো, রাইট? আমরা যদি জি অল্প স্যার। সময়ে একটা কাজ করতে পারি, আমার কেন কেন আমাকে আলাদাভাবে ফাংশন তৈরি করে সেটা আবার করতে হবে? দরকার নাই তো, আমার তো এগুলো করাই আছে। এই জন্য ডাটা অ্যানালাইসিস করার জন্য মানুষ এখন পাইথনের দিকে ঝুঁকে যাচ্ছে। তুমি যদি পাইথন ল্যাঙ্গুয়েজ এখন গুগলে সার্চ দাও ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, এটাই এটাই ফার্স্টে আসবে, পাইথনটাই ফার্স্টে। মানে এত এত লাইব্রেরি সবাই বানাই রাখছে, আমরা খালি ইউজ করি। আচ্ছা, এখানে দেখো আমাদের কলাম আছে কতগুলা, সে বলে দিচ্ছে।
কলাম দেখার জন্য আরেকটা জিনিস করতে পারো, কলাম এবং রো কতগুলো আছে এটা দেখার জন্য তুমি যদি শেপ এটাকে যদি রান করো, তাহলে সে তোমাকে কলাম এবং রো বলে দিবে কতগুলা কলাম আছে কতগুলা রো আছে। এটা হলো রো, এটা হলো কলাম। তাহলে এখানে টোটাল রো আছে কতগুলা? 891। এটাই হলো ডেটার সাইজ, বুঝছো? তোমাকে যদি কেউ কোশ্চেন করে ইন ফিউচার ভাইভাতে তোমার ডাটা ভলিউম কত, ডাটা সাইজ কত, তখন এই রো নাম্বার যতগুলা ততই তোমার ডাটা সাইজ বা ডাটা ভলিউম। গট ইট? জি স্যার, এখনকার got it. মানে যারা ডিফেন্স দেয় তাদেরকে এই কোশ্চেন করলে তারা না বুঝে না, হা হা করে তাকায় থাকে। যদি বলা হয় যে ডাটা সাইজ কত তোমার, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে, বড় হয়েছে না, একটু জ্ঞান বুদ্ধিতে হয়েছে, নিজের মতো করে তখন বলতে হয়, বাট ওই নলেজটা তার গ্যাপ থেকে যায়। ঠিক আছে? তো তোমরা কিন্তু এখন একদম মানে একটা বিগিনার লেভেল থেকে তোমরা কিন্তু এই জিনিসগুলো জেনে যাচ্ছ, ডাটা শেপ বা ডাটা সাইজ, ট্রেন শেপ কত, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তুমি জেনে যাচ্ছ। তো দেখো আমরা যদি ট্রেন ডট ইনফো দেই তাহলে কিন্তু আমাদের কতগুলা কলাম আছে, সেই কলামের কতগুলা মানে টাইপ কি, ঠিক আছে, এবং এবং তার আমি তো জানি যে টোটাল শেপ কত, আমার টোটাল রো কত, 891, রাইট? কারো যদি 891 না থাকে, কোনো একটা কলামের যদি 891 না থাকে, তোমাকে বুঝতে হবে সেখানে মিসিং ভ্যালু আছে, রাইট? জি স্যার। তাহলে ট্রেন ডট ইনফো থেকে আমরা একটা আইডিয়া করতে পারি আমার ডাটা সেটে কতগুলা ডাটা, কোন অ্যাট্রিবিউটের কত ডাটা মিসিং আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি এই ট্রেন ডট ইনফো থেকে একটা আইডিয়া পাই। স্যার ডেটা টাইপ ওই যে অবজেক্ট বলতে এটা কি স্ট্রিং নাকি? হ্যাঁ, অবজেক্ট বলতে এটা স্ট্রিং বোঝানো হচ্ছে আর কি, অবজেক্ট টাইপের ডাটা আর কি, টেক্সট ডাটা সেট আছে, বুঝছো? জি স্যার। তাহলে এই টেক্সট গুলাকে আমাকে ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করতে হবে। আমি টেক্সট ডাটা সেটে মানে অবজেক্ট রাখা যাবে না। তার মানে হলো ট্রেন ডট ইনফো থেকে আমি একটা সামগ্রিক আইডিয়া পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে তখন কি আর আমাকে খালি চোখে দেখা দরকার আছে? স্যার একটা ধারণা পাওয়া যাচ্ছে স্যার। আমি কি খালি আমাকে কি নর্মাল ডাটা সেট বের করে আমাকে কি নর্মালি দেখার প্রয়োজন আছে? প্রয়োজন না নাই। আমি কিন্তু এই যে ডাটা ভিজুয়ালাইজ করবো, না, স্যার। অ্যানালাইসিস করবো, এইভাবেই কিন্তু আমি ডাটা সম্পর্কে আমার একটা আইডিয়া হয়ে যাবে, রাইট? তো এখন আমি জানতে চাচ্ছি যে জি না, স্যার। আমি এখন জানতে চাচ্ছি স্পেসিফিক, আমি এখন মিসিং ভ্যালু বের করবো, ঠিক আছে, এই যে এখন শুরু হয়ে গেল, আমি এখন মিসিং ভ্যালু বের করবো। আমি এখন জানতে চাচ্ছি আমি এভাবে দেখতে যাচ্ছি না, আমি স্পেসিফিক কতগুলা ডাটা মিসিং আছে কার, সেটা আমি নাম্বার আকারে দেখতে যাচ্ছি। বুঝাইতে পারছি? জি স্যার। জাস্ট একটা লাইন রান করতে হবে, সেটা হলো তোমার is null sum. রাইট, ইজ নাল কতগুলো আছে এবং তাদের সামেশন করো, ইজ নাল কাউন্ট করো এবং সামেশন করো, তাহলে তো আমি মিসিং ভ্যালু পেয়ে যাবো, রাইট? জি স্যার। প্যাসেঞ্জার আইডি কোনো মিসিং ভ্যালু নাই, সার্ভাইভ মিসিং ভ্যালু নাই, পি ক্লাসের মিসিং ভ্যালু নাই, নেম নাই, জেন্ডার নাই, এই যে এর কতগুলো আছে? 177। 177। এটা হলো তোমার সিবলিং স্পাউস, মানে ভাই বোন এবং হাউস মানে ওয়াইফ ছিল কিনা, প্যারেন্ট চিলড্রেন পার্টস, প্যারেন্ট চিলড্রেন মিসিং ভ্যালু নাই, টিকেট মিসিং ভ্যালু নাই, ফেয়ার মিসিং ভ্যালু নাই, কেবিনের মিসিং ভ্যালু আছে, এম্বার এটার আবার দুইটা মিসিং ভ্যালু আছে, ঠিক আছে? তো আমি কোন মিসিং ভ্যালু গুলা রাখবো, কোন মিসিং ভ্যালু গুলা রাখবো না, এটাও কিন্তু একটা বিষয়। একটা জিনিস মাথায় রাখবা, 50% ওভার যদি বেশি হয়ে যায় মিসিং ভ্যালু, তাহলে ওই অ্যাট্রিবিউটটা না রাখাই ভালো। জি স্যার। তাহলে এখানে কোন অ্যাট্রিবিউটটা আমি ডিলিট করে দেবো, Cabin. আমার দরকার নাই, Cabin, sir. কেবিনটাকে আমি ডিলিটই করে দেবো, এটা আমার দরকার কেবিনেটটা স্যার। রাইট। কিন্তু এইজ এবং এম্বার এই দুইটা ডাটাকে নিয়ে কাজ করার সুযোগ আছে, এই দুইটার মিসিং ভ্যালু আমি ফিল আপ করে কাজ করতে পারি, এই দুটাকে ডিলিট করলেও আবার সমস্যা আছে, ঠিক আছে? সো এই মিসিং ভ্যালু গুলো আমি পেয়ে গেলাম যে কার কতগুলো মিসিং ভ্যালু আছে, রাইট? ওকে, এখন আমি একটু ভিজুয়ালাইজ করব। তো তোমাদের কি অবস্থা বলো তো, সামনে আগাবো না কি এই পর্যন্তই থাকবে? স্যার আজকে এই পর্যন্ত থাকুক নাকি? স্যার মিসিং ভ্যালু গুলা মানে পূরণ করা এটাই শিখাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে,
ঠিক আছে, মিসিং ভ্যালু গুলা আমি একটু দেখাই দিই, একটু সামনে আগাই পরে আবার বুঝাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু দেখবো, প্রথমে মিসিং ভ্যালু গুলা ফিল আপ করার আগে আমাকে একটু ডাটা গুলা ভিজুয়ালাইজ করে দেখতে হবে, বুঝছো? মানে মিসিং ভ্যালু ফিল আপের আগে আমাকে ডাটা ভিজুয়ালাইজ করতে হবে। ডাটাগুলোর কন্ডিশন কি, মেল ফিমেল সার্ভাইভের উপর কেমন ইফেক্ট ফেলতেছে, মানে জেন্ডার, তারপর ধরো এইজ কেমন ইফেক্ট ফেলতেছে, তারপর ধরো আদার যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলা কেমন ইফেক্ট ফেলতেছে, সেই ইফেক্ট বিষয়গুলো আমাকে প্রথমে একটু ডাটা ভিজুয়ালাইজ করে দেখাইতে হবে। তো ডাটা ভিজুয়ালাইজেশন করতে হবে প্রথমে, বুঝছো? তো ডাটা ভিজুয়ালাইজ করার জন্য আমরা ম্যাট প্লট লাইব্রেরি আছে, এই ম্যাট প্লট লাইব্রেরি এবং আরেকটা লাইব্রেরি আছে সিবর্ন, এই দুইটা লাইব্রেরি আমরা ইউজ করব। একটা ম্যাট প্লট লাইব্রেরি আর একটা কি সিবর্ন লাইব্রেরি, এই দুইটা লাইব্রেরি আমরা ইউজ করব। এই দুইটা লাইব্রেরি প্রথমে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। ম্যাট প্লট লাইব্রেরি দিয়ে যে কোনো ডাটাকে সুন্দর করে ভিজুয়ালাইজ করানো যায়, আর সিবর্ন দিয়েও ভিজুয়ালাইজ করা যায়, বাট এটা হলো সমুদ্রের ঢেউয়ের মতো ডাটাগুলোকে তুমি ভিজুয়ালাইজ করতে পারবে সিবর্ন এই লাইব্রেরি দিয়ে, বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, এটা আমরা একটু রান করে ফেলি। সেট কি করে? ওই আচ্ছা, এই অবজেক্টটাকে এখানে আবার একটু সেট করতে হয় সিবর্নে, ঠিক আছে? তুমি যে অবজেক্টটা ডিক্লেয়ার করলা এটাকে আবার একটু সেট করে দিতে হবে সিবর্ন লাইব্রেরির ক্ষেত্রে শুধু। ওকে, জি স্যার। আচ্ছা। আচ্ছা, ম্যাট প্লট কি স্যার লাইন বাই লাইন আর কি ইয়া করে? হ্যাঁ, ম্যাট প্লট লাইন বাই লাইন না, মানে ম্যাট প্লট একটা লাইব্রেরি, যে লাইব্রেরি দিয়ে আমরা ডাটা ভিজুয়ালাইজ করতে পারি। এটাও একটা লাইব্রেরি, যে লাইব্রেরি দিয়ে আমরা ডাটা ভিজুয়ালাইজ করতে পারি, বুঝছো? জি স্যার। ডাটাকে গ্রাফ আকারে প্রেজেন্ট করবে, ডাটাকে গ্রাফিক্যাল ভিউ দিবে। তো ডাটাকে গ্রাফিক্যাল ভিউ নর্মাল পাইথন দিতে পারে না, তখন আমরা একটা লাইব্রেরির হেল্প নিই। তো সেটা হলো ধরো ম্যাথ প্লট লাইব্রেরির হেল্প নিলাম। তোর এই W3 স্কুল আছে, একটু দেখলে বুঝতে পারবি। হ্যাঁ, W3 স্কুল ফলো না করাই বেটার, বুঝছো আমার কথা? ইনিশিয়ালি করতে পারো, ইনিশিয়ালি করতে পারো, বাট একদম বেশি না, বেশি জি ইউজ স্যার, করা দরকার। একটু আইডিয়া হয় স্যার। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম যে ম্যাথ প্লট লাইব্রেরি, সিবন লাইব্রেরি, আমি তোমাদের রিসোর্স কিছু দিয়ে দিব, নি সমস্যা নেই, কই থেকে তোমরা পড়বা এই ইয়াগুলো আমি একটু বলে দিব, সমস্যা নেই। তোমরা সবচেয়ে ভালো হয় তোমাদের যে সাইকিট লার্ন আছে, আমরা নর্মালি এটাই ফলো করবো মেশিন লার্নিং এর জন্য, সাইকিট লার্ন। স্যার লিংকটা কমেন্টে দিয়ে দেন। হ্যাঁ, এই সাইকিট লার্নটা আমরা নর্মালি এই যে সাইকিট লার্ন, এখানে রিগ্রেশন, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং সবই আছে, বুঝছো? মডেল সিলেকশন, মডেল জি স্যার। প্রি প্রসেসিং, নর্মালি এই প্রি প্রসেসিং গুলো আমরা করতেছি, ঠিক আছে? জি স্যার। তো এখানে এই সাইকিট লার্ন অ্যালগোরিদম গুলা বা এই লাইব্রেরির অ্যালগোরিদম গুলা, এখানে বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে। এটা একটা প্ল্যাটফর্ম বলতে পারো, এটা ফ্রেমওয়ার্ক বলতে পারো, অথবা লাইব্রেরি বলতে পারো। সাইকিট লার্ন একটা লাইব্রেরি, নিজে একটা লাইব্রেরি। এই লাইব্রেরিটা ইনপুট করে এই লাইব্রেরির বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম আমরা কাজ করতে পারি খুব ইজি, বুঝাইতে পারছি? তো যেটা বলতেছিলাম যে আমাদের ডাটা ভিজুয়ালাইজেশন করতে হবে, ঠিক আছে? তো আমরা হলো ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাটপ্লট লাইব্রেরি এবং সিবন লাইব্রেরি, এই দুটা লাইব্রেরিকে কল করলাম, ঠিক আছে? তো এই দুটা লাইব্রেরিকে কল করে আমাদের ডাটাকে ভিজুয়ালাইজ করতে হবে। হ্যাঁ, হ্যালো।
জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা, জি স্যার, শুনতেছি স্যার। আমরা একটা ফাংশন ডিফাইন করব। প্রথমে আমি ফাংশনটা একটু বুঝিয়ে নিই তোমাদের। ফাংশনটা ডিফাইন করব এই কারণে, ফাংশনের মধ্যে আমি যদি অ্যাট্রিবিউট দিয়ে দেই, সেই অ্যাট্রিবিউটের সাথে সারভাইভের যে রিলেশনশিপটা সেটা আমরা একটু দেখাবো। ঠিক আছে? ধরো সারভাইভ, এই সারভাইভ যে টার্গেট অ্যাট্রিবিউট আছে, এই সারভাইভ টার্গেট অ্যাট্রিবিউটের কতগুলা মেল মারা গেছে, কতগুলা ফিমেল মারা গেছে, সেটা আমরা ভিজুয়ালাইজেশন থেকে দেখতে পারবো। যেমন এখানে দেখা যাচ্ছে মেলকে রিপ্রেজেন্ট করা হয়েছে হলুদ কালার, এই কালার দ্বারা, অরেঞ্জ কালার দ্বারা, আর ফিমেলকে তোমার এই ব্লু কালার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে? তার মানে এখানে এই ভিজুয়ালাইজেশন থেকে তুমি কি বুঝতে পারতেছো বলো তো? কতজন মেল? ফিমেল বেশি বেঁচে ছিল আর মেল মারা গেছে বেশি। তাহলে তুমি বুঝতে পারতেছো যে এখানে মেল বেশি মারা গিয়েছে, সরি, মেল কম সার্ভাইভ করছে, ফিমেল বেশি সার্ভাইভ করছে। জি স্যার। রাইট? স্যার, সেকেন্ড যে অ্যাট্রিবিউটটা মানে ক্লাস ভ্যালু আছে জি স্যার। ডেট, এই ডেট অ্যাট্রিবিউট মানে ডেট ক্লাস অ্যাট্রিবিউট থেকে, ডেট ভ্যালু থেকে তুমি কি বুঝতে পারতেছো? মেল মারা গেছে বেশি। মেল বেশি মারা গেছে। আর ফিমেল কম মারা গেছে। তাহলে টাইটানিক জাহাজের যে মেল ফিমেলের সংখ্যা ছিল, তুমি এখন একটা সামগ্রিক আইডিয়া পেয়ে গেছো যে মেল হলো কম বেঁচে ছিল, ফিমেল বেশি বেঁচে ছিল। মেল বেশি মারা গেছে, ফিমেল কম মারা গিয়েছে। একটা আইডিয়া হয়ে গেল না তোমার? যে তোমার হাতে আছে র ডাটা, তুমি এটাকে ভিজুয়ালাইজ করে বুঝে গেলা যে জি ঘটনাটা স্যার। কি হচ্ছে। তো এই কনসেপ্টটাকে বলা হয় ডাটা ভিজুয়ালাইজেশন। প্রথমেই তোমাকে ডাটা ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ করে তোমাকে ডাটার প্যাটার্ন আগে বুঝতে হবে। স্যার Got it? ভিজুয়ালাইজেশনের কোডটা একটু বোঝা যায়। হ্যাঁ, সেটা একটু বুঝাই দিচ্ছি। সেটা বুঝিয়ে দিয়ে আমি আজকে আর দেখাবো না, জাস্ট ভিজুয়ালাইজেশনটা একটু দেখাচ্ছি। ভিজুয়ালাইজেশনে কি করলাম, যেহেতু আমাদের একটা ডাটা সেট আমাদের আছে, ঠিক আছে, সেই ডাটা সেটে আমাদের টার্গেট অ্যাট্রিবিউট কি? সারভাইভ, রাইট? সারভাইভের দুইটা আমি চিন্তা করলাম যে দুইটা জিনিস, একটা 1 একটা 0, রাইট? জি স্যার। তাহলে মেল ফিমেল তুমি বাদ দাও আপাতত, মেল ফিমেল তুমি ভেরিয়েবল আকারে মেল ফিমেল তুমি পাঠাবা। ওকে, মেল ফিমেল ভেরিয়েবল আকারে পাঠাবা। তুমি এখানে সারভাইভ, যে যারা সারভাইভ করছে সেটা আগে কাউন্ট করবা, মানে 1 আগে কাউন্ট করবা, 0 আগে কাউন্ট করবা। তাহলে 1 আর 0 যদি কাউন্ট করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এখানে 1 কতগুলো আছে সেটা কাউন্ট করতে হবে, 0 কতগুলো আছে সেটা কাউন্ট করতে হবে। বুঝছো? জি স্যার। তার মানে আমার এই ডাটা সেটে কতগুলা 1 আছে, কতগুলা 0 আছে, এটা কাউন্ট করবা প্রথমে। তারপরে কি করবা, 1 যে কাউন্ট করলাম, এই 1 এর সাথে মেল কতগুলা, ফিমেল কতগুলা ম্যাপিং করতে হবে। ঠিক আছে? এই 0 যে কাউন্ট করলাম, 0 সাথে মেল কতগুলো আছে, ফিমেল কতগুলো আছে। তাহলে আমার এই ফাংশনটা, লজিকটা কাজ করবে না? জি স্যার। তাহলে আমি যদি একটা পাইথন ফাংশন বানাই, যে ফাংশনটার কাজ হলো আমি মেল এবং ফিমেল মানে আমি অ্যাট্রিবিউট দিয়ে দিব, ওই অ্যাট্রিবিউটের সংখ্যাটা 1 কতগুলো আছে, 0 কতগুলো আছে সে কাউন্ট করে আমাকে রিটার্ন করবে। তাহলে কি আমি পেয়ে যাব না আউটপুটটা? জি স্যার। এই লজিকটা দিয়ে আমরা একটা ফাংশন ডেভেলপ করছি পাইথনে। ফাংশন ডেভেলপ মানে ফাংশন কিভাবে লেখে, ডেফ লিখতে হবে, এরপর একটা নাম দিতে হবে, রাইট? এরপর যদি প্যারামিটার থাকে দিবা, না থাকলে নাই, তারপর কোলন দিতে হবে। মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে একটা ফাংশন ডিফাইন করে ফেললাম। এরপর ফাংশনের মধ্যে আমি লাইনগুলো কিভাবে লিখবো, ইন্টার দিলেই সে আসলে তার আন্ডারে চলে আসবে, যে এই লাইনগুলো আসলে এই ফাংশনের আন্ডারে আছে। বুঝাইতে পারছি? স্যার 1 আর 0 ব্যতীত কি আর কোনোভাবে কাউন্ট করার কোনো ওয়ে আছে? না, আমাদের তো ডাটা সেটে সারভাইভ আছে 1 আর 0, আর কি করব? আমার টার্গেট অ্যাট্রিবিউটের সাথে বাকি অ্যাট্রিবিউট গুলো সম্পর্ক যেহেতু বের করব, তাহলে আমাকে তো টার্গেট অ্যাট্রিবিউট রাখতেই হবে। জি স্যার, তা তো অবশ্যই। জি স্যার। নিউমেরিক। আর যদি কোনো ওয়ে থাকে আমাকে বলো। মানে স্যার ওই বলতে যাচ্ছিল যে স্যার মানে যদি স্ট্রিং থাকে মানে নাম থাকে, নাম দিয়ে জি সার্ভাইভ। স্যার, জি স্যার, আমি ভাবতেছি নাম 0 আর 1 বা কেন? রাইট রাইট রাইট, নাম থাকলে সেটাকে অবশ্যই আমাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে।
আমি যে তোমাদের বললাম মেশিন লার্নিং এ আমরা, হ্যাঁ আমরা হয়তো বা কাউন্ট করতে পারবো, সরি আমরা হয়তো বা নর্মালি কাউন্ট করতে পারবো, কোনো সমস্যা নেই, যেটাই থাকুক না কেন আমরা কিন্তু কাউন্ট করতে পারবো, কাউন্ট তো সমস্যা নাই। নামকেও আমি কাউন্ট করতে পারি, আবার সংখ্যাকেও কাউন্ট করতে পারি। কাউন্ট ফাংশনের তো কোনো সমস্যা নেই, কাউন্ট ফাংশনের স্ট্রিংও নিতে পারে আবার ইন্টিজারও নিতে পারে, সেটা কোনো সমস্যা নেই। বাট 1 0 দিলে আমাদের সুবিধা, এটাকে আবার আমাদের টাইপ কাস্ট বা কোনো কিছু করতে হবে না, সরাসরি আমি 1 দিচ্ছি, সরাসরি 1 দিচ্ছি। আমার কথা বুঝছো? জি স্যার, আর নিউমেরিক ভ্যালু ছাড়া তো প্লট করা যায় না। হ্যাঁ, আমরা হলো প্লট করতে পারবো, সেটা কোনো সমস্যা নাই। কারণ দেখো জেন্ডার কিন্তু আমাদের এখানে মেল ফিমেল আছে, মেল ফিমেল আছে, রাইট? জি স্যার। এটা কোনো আমাদের ডাজন্ট ম্যাটার কি আছে, 1 আছে না 0 আছে না কি আছে না সেটা আছে, এটা আমার দরকার নাই। কাউন্ট ফাংশনে তুমি যাই দাও না কেন সে কাউন্ট করতে পারবে না। আমি টি দিলাম, ধরো টি একটা ভেরিয়েবলে, মানে একটা এরেতে টি কতগুলো আছে সে কাউন্ট করো, জি স্যার সে বুঝতে কাউন্ট করতে পেরেছি পারবে না। স্যার। জি স্যার, টি কতগুলো আছে বা অন্য কোনো সংখ্যা রাইট কতগুলো আছে রাইট রাইট টোটাল রাইট সাম করে রাইট একটা চার্ট আকারে করে রাইট দেয়। রাইট রাইট, আমি সেটাই বলছি। যেমন একটু আগে আমরা ইজনাল সাম করলাম, সাম কি শুধু আমার এই যে এইজের মধ্যে ছিল, এমবার্ক ছিল না, এমবার্কের মিসিং ভ্যালু পাইছি না, জি স্যার, জি স্যার। এস এস সি। তাহলে জি সে তো স্যার, কাউন্ট করতে পারছে, দেখো। জি স্যার। কিন্তু সেটা তো তোমার স্ট্রিং, তাহলে কাউন্ট করলো কিভাবে? তার মানে হলো এটা কোনো ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। আমার বিষয়টা হলো আমাদের মেন উদ্দেশ্য যে বাকি অ্যাক্টিভিটির সাথে সার্ভাইভের সম্পর্কটা বের করতে যাচ্ছে। তাহলে সার্ভাইভটাকে অবশ্যই কাউন্টের মধ্যে রাখতে হবে। জি স্যার অবশ্যই। দেন প্যারামিটার আকারে, ভেরিয়েবল আকারে আমি পাঠাবো এই অ্যাট্রিবিউট গুলা, রাইট? কারণ আমি এমন একটা ফাংশন বানাচ্ছি যে ফাংশনে আমি যে ইনপুটটাই দেই না কেন সার্ভাইভের সাথে সে একটা কানেকশন তৈরি করে একটা আউটপুট দেখাবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই জন্য আমরা কি করলাম, একটা ফাংশন তৈরি করলাম, বার চার্ট। আমরা বার চার্ট আকারে দেখাচ্ছি, তুমি ইচ্ছা করলে অন্য চার্টও দেখাইতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে কাইন্ডটা কি, বার না লাইন না কি, এখানে লিখে দিলেই হয়, ঠিক আছে? সেটা আমরা পরে আসতেছি। তো বার চার্ট একটা ফাংশন, এখানে ফিচার মানে আমি কি অ্যাট্রিবিউট পাঠাবো, জেন্ডার পাঠাবো না প্যারেন্ট চাইল্ড পাঠাবো না ফেয়ার পাঠাবো না কেবিন পাঠাবো না এটা পাঠাবো। এগুলো আমার যেহেতু আমি বিভিন্ন সময় বিভিন্ন প্যারামিটার পাঠাচ্ছি, এই জন্য আমরা এটাকে কি করলাম, একটা ফিচার নামে একটা প্যারামিটার আকারে রেখে দিলাম, যেটা ফিচার। ওকে, তাহলে আমরা কি করলাম, প্রথমেই আমরা কি করলাম, ট্রেন ডাটা সেটের মধ্যে যে সার্ভাইভ কলামটা আছে, সেই সার্ভাইভটা যদি 1 হয়, মানে এখানে 2 ডাইমেনশনাল এরে দিয়ে আমরা একটা ভ্যালু কাউন্ট করতেছি, বুঝছো? 2 ডাইমেনশনাল একটা এরে দিয়ে ভ্যালু কাউন্ট করতেছি, যে সার্ভাইভ যাদের 1 তাদের ফিচার যেটা আসলো সেটা মেল হইতে পারে ফিমেল হইতে পারে, রাইট? জি স্যার। সেটা কাউন্ট করে সার্ভাইভে রেখে দাও। আবার যে ফিচারটা পাঠাইলাম সেই ফিচারের জিরো কতগুলো আছে, সার্ভাইভে জিরো কতগুলো আছে, সেটা কাউন্ট করে তুমি ডেটে রেখে দাও। দেন তুমি একটা ডাটা সেট, ডাটা ফ্রেম বানাও, একটা ফ্রেম বানাই ফেলো, যেখানে সার্ভাইভ এবং ডেট এই ফ্রেমের মধ্যে থাকবে, এই ডাটা ফ্রেম ফাংশনের মধ্যে থাকবে। এই ডাটা ফ্রেম থেকেই আমরা পরবর্তীতে প্লট তৈরি করব, তোমাকে কিছু করতে হবে না, সেই ডাটা ফ্রেমই করে দিবে সবকিছু। তো ডাটা ফ্রেমে যখন আমি রেখে দিব, ঠিক আছে, এই ডাটা ফ্রেমটা আবার এই প্যান্ডাসের একটা লাইব্রেরি, কারণ আমরা জানি যে প্যান্ডাসের মাধ্যমে ডাটাগুলা রেখে দিতে পারছি, তাহলে প্যান্ডাস আসলে ডাটাগুলাকে প্রসেস করতে পারে। জি স্যার। বুঝছো? আচ্ছা, সে যেহেতু ডাটাগুলাকে প্রসেস করতে পারে, এখন সেটার একটা ভেরিয়েবলে রেখে দিলাম, ডিএফ নামে একটা ভেরিয়েবল রেখে দিলাম, ঠিক আছে? তো এই ভেরিয়েবলের আমরা কি করলাম, একটা ইন্ডেক্স তৈরি করলাম। তার মানে ইন্ডেক্স মানে এই ইন্ডেক্সটা হলো এটা, আমি লেবেলিং তৈরি করলাম আর কি, সার্ভাইভে কতগুলো আছে ডেটে কতগুলো আছে। লেবেলিং তৈরি করে আমরা ডিএফটাকে যদি প্লট করে দিই, তাহলে সে অটোমেটিক্যালি মেল এবং ফিমেল, সার্ভাইভে কতগুলো আছে, মেল এবং ফিমেল ডেটে কতগুলো আছে, সে আমাকে ভিজুয়ালাইজ করে দেখাবে। স্যার ঠিক আছে, কালারটা আমরা যদি, অটোমেটিক্যালি, না কালারটা তুমি ইচ্ছা করলে দিতে পারবা, এটা ডিফল্ট কালার।
আমরা যদি স্টেটটা ফলস করে দেই তাহলে হয়তো বা এটা আসবে না। আমরা একটু দেখাই তোমাদের। যেমন প্রথমে এটা ট্রু ছিল, রাইট? ফিগার সাইজটাও দিতে পারবো, আবার তুমি বার দিবা না লাইন দিবা এটাও দিতে পারবো এখানে। আমরা একটু দেখাই তাহলে বুঝতে পারবো। ধরে ফাংশনটা তৈরি করে ফেললাম, তৈরি করে আমরা রান দিলাম। রান করে ফাংশনের মধ্যে আমরা এখন ফিচার পাঠাই। স্যার ফিক্স সাইজ এইটা হ্যাঁ, স্ট্যাক সাইজ আমি বলতেছি। ফিক্স সাইজ ফিগার সাইজ আর কি, উইথ আর লেন্থ তুমি কত দেখাবা, মানে এই জায়গায় উইথটা কতটুকু হবে, মানে হাইটটা কতটুকু হবে। ধরো আমরা প্রথমে জেন্ডার পাঠাই। যেহেতু স্ট্রিং 150, চলে আসছে। হ্যাঁ, এখানে ফিগার সাইজ বলতে এটা সাইজটা বুঝাইছে, ফিগারের সাইজটা কত হবে, উইথ এবং হাইটটা কত হবে এটা। আর স্টেপ বলতে মানে তোমরা ওই যে কিউ স্টেপ করো নাই, একটার উপর আরেকটা থাকে ডাটা, জি স্যার এরকম আর কি, যে মেলের উপরে ফিমেল থাকবে, ফিমেলের উপরে মেল থাকবে। আর যদি এটাকে ফলস করে দিই, এটা যদি ফলস করে দিই তাহলে পাশাপাশি দেখাবে। সরি, আসলো না কেন? স্যার উপরেরটা রান দেওয়া হয়নি স্যার ফলস করার পরে। আচ্ছা, না, রান তো হয়েছে। এটা কিন্তু পাশাপাশি আসার কথা, বুঝছো? এই তো বস। আচ্ছা, why is not working? I don't know. লাইন দিয়ে কি হয়? আচ্ছা, লাইনের ইফেক্ট পড়ছে, বুঝছো? আচ্ছা স্যার সমস্যা নাই, থাক থাক, আপনি শুধু কোডটা বুঝা দেন তাইলে হবে। দেখছো ইফেক্ট ফেলতেছে না যে, এখন বার দিলাম এটা আবার ইফেক্ট ফেলতেছে। এটা হয়তো আবার একটু রিনেম করতে হবে, রিলোড করতে হবে, বুঝছো? ওকে, তাহলে এটাই আর কি আমাদের। আমরা ধরো এই প্লটটা কিন্তু আবার ম্যাথল্যাব লাইব্রেরির প্লট, ঠিক আছে? জি স্যার। স্যার কলের ওই ফাংশনটা স্যার রিলোড দেন নিচে স্যার, এই বার চার্জে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো এটা নর্মালি একটা ফাংশন তৈরি করলাম। এই ফাংশনের মধ্যে এখন যদি আমরা বাকি যে অ্যাট্রিবিউট গুলো আছে, বাকি অ্যাট্রিবিউট গুলো যদি আমরা পাঠাই দিই, ধরো এখানে যদি আমরা এখন আমাদের যেটা আছে ধরো এটা পাঠাই দিই, হ্যাঁ, তো প্যাসেঞ্জারের যে ক্লাস ছিল সেই ক্লাসটা যদি পাঠাই দিই, তাহলে সেই ক্লাস অনুযায়ী কিন্তু সে তোমার ভিজুয়ালাইজেশন করবে, ঠিক আছে? এইভাবে তোমরা বাকি অ্যাক্টিভিটি গুলো একটু করতে পারো। এটা তোমরা করো, নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, স্যার ঠিক মানে আছে? বুঝলাম না স্যার কিভাবে করতেছে স্যার, মানে কোডিংটা স্যার যখন আপনি ক্লাসটা পাঠা দিলেন তখন। এই যে আমরা এখানে জেন্ডার পাঠাচ্ছি, রাইট? এটা হলো আমার ফিচার। এই ফিচারে কি আছে বলো তো?
ফিমেল মেল মানে ইয়েটা। এটা তো একটা পাইথন ফাংশন, জি তোমরা স্যার। তো ফাংশন ক্রিয়েট করা জানোই, জি রাইট? স্যার। জি তোমরা স্যার। বিভিন্ন জায়গায় ফাংশন ক্রিয়েট করে আসছো, তা আমরা ফাংশনটা এখানে কল করলাম। আমাদের ফাংশনের নামটা কি? বাচ্চা। বারচার। এই ফাংশনে আমরা ফিচার পাঠাইলাম কি? জেন্ডার, রাইট? জি এই স্যার। জেন্ডারের ভ্যালু কি ছিল? 10 স্যার। মেল এবং ফিমেল। ও সরি, 10 না, মেল ফিমেল। মেল এবং ফিমেল, রাইট? তো এখানে যখন আসলো তখন এখানে আসলে মেল এবং ফিমেল আসলো, রাইট? জি স্যার। মানে ফিচারে যে দুইটা ভ্যালু আসছে সেই দুইটা ভ্যালু আসলো। জি স্যার। ওকে, এখানে এসে আমরা কি করলাম, ট্রেন ডাটা সেটের মধ্যে আমাদের কি আছে? ও জি স্যার, ইয়া। আমাদের ইনপুটগুলো আছে। তো ট্রেন ডাটা সেটের মধ্যে ট্রেন সার্ভাইভ সমান 1 যদি হয়, ট্রেন সার্ভাইভের মান যদি 1 হয়, ট্রেন সার্ভাইভের মান যদি 1 হয়, এই 1 এর মেল গুলা বা ফিমেল গুলা তুমি কাউন্ট করো। জি স্যার, বুঝছি বুঝছি স্যার। আচ্ছা, মেল ফিমেল গুলা কাউন্ট করে তুমি সার্ভাইভ ভেরিয়েবলে রেখে দাও, বুঝছো? তাহলে জি এই স্যার। ফিচারের মাধ্যমে আমি একবার মেল পাবো, আরেকবার কিন্তু ফিমেল পাবো। আচ্ছা, যখন আমি আবার জিরোতে আসবো তখন জিরোর আবার মেল এবং ফিমেল গুলা কাউন্ট করবো। ভ্যালু কাউন্ট একটা ফাংশন জি স্যার। করে এটাকে কোথায় রেখে দিলাম? ডেটে রেখে দিলাম। জি- এই সার্ভাইভ এবং ডেট এই দুটাকে নিয়ে ডাটা ফ্রেম একটা ফ্রেম বানাবে, তার মতো করে সেই ডাটাগুলো স্টোর করে রেখে দিবে। জি স্যার। হ্যাঁ, এই বুঝতে পারছো? যখন হলো সার্ভাইভ এবং ডেট জি এই স্যার। দুইটা ভেরিয়েবল আমি পেয়ে গেলাম, তখন এটাকে কি করলাম, একটা ডাটা ফ্রেমে রেখে দিলাম। তো এই ডাটা ফ্রেমে আসলে এই যাই পাঠাই না কেন সে সুন্দর করে এগুলাকে ফ্রেম, ফ্রেম মানে কি, একটা ছবির মতো, তাই না? একটার উপর আরেকটা, একটা ছবির উপর আরেকটা, এরকম ছবির মতো করে সে সুন্দর করে ডাটাগুলাকে আলাদা আলাদা ভাবে রেখে দিচ্ছে। এই ডাটা ফ্রেম থেকে এই ডাটা ফ্রেমটাকে আমি একটা ভেরিয়েবলে রেখে দিলাম কি, ডিএফ। এই ডিএফ ফাংশন দিয়ে আমি একটা লাইব্রেরি মানে প্লট যে ফাংশন আছে সেই প্লট লাইভ ফাংশনকে কল করলাম। এই প্লট কি করবে, এই ডিএফ থেকে ডাটাগুলা নিয়ে তার মতো করে ইন্ডেক্সিং করে করে আমাকে দেখাবে। যেমন এখানে সার্ভাইভ দেখাইছি, তাহলে মানে প্রথম ভেরিয়েবলটা কি ছিল? সার্ভাইভ। স্যার সার্ভাইভ। সার্ভাইভটা প্রিন্ট করান তো। বুঝি নাই। স্যার সার্ভাইভটা প্রিন্ট করান তো ফাংশনের মধ্যে। জি স্যার। সার্ভাইভটা প্রিন্ট করো। দেখছো যেটা বলতেছিলাম? জি স্যার। ঠিক আছে। এটাই মানে আমি প্রিন্ট করে দেখাইলে আরো ইজি হইতো, এটা আমার মাথায় আসতেছিল না। তো যেটা বলতেছিলাম সেটা হলো সে আসলে কি করতেছে, মেল এবং ফিমেল কাউন্ট করে দিচ্ছে, রাইট? ভালো বলছো, এটাও প্রিন্ট করে দেখাই তাহলে আমার বুঝাইতে আরেকটু সুবিধা হবে। এটা একটু আরেকটু আগে মনে করলে আমাদের জন্য আরেকটু ভালো হতো। ওডিআর হিসেবে যাচ্ছে। এটাকে যদি প্রিন্ট করি তাহলে এটারও কিন্তু মেল ফিমেল, সে ডেট আমাকে মেল ফিমেল করে দেখাচ্ছে। জি স্যার। এটাকে জাস্ট আমি ফ্রেমে রেখে দিচ্ছি। এখন তো আমি জানি যে সার্ভাইভের মেল কত ফিমেল কত, রাইট? ডেড এর মেল কত ফিমেল কত আমি জানি না। জি স্যার। এটাকে প্লট আকারে জাস্ট এখানে একটা দেখানো হয়েছে, এই ভিজুয়ালাইজ। বুঝছো তরিকুল? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা এটা একটু আরেকটু তোমরা চিন্তা ভাবনা করবা আরো কত সহজ ভাবে করা যায়, যদি থাকে আমাকে সাজেস্ট করতে পারো। আমি এটাই সবচেয়ে সহজ হয়ে পাইছি, কারণ এই একটা ফাংশন দিয়ে এখন আমি সকল ডাটাকে ভিজুয়ালাইজ করতে পারবো। ঠিক আছে, ধরো আমি এটাকে ভিজুয়ালাইজ করতে পারবো। ওই যে আয়, তোরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারবো। ও আচ্ছা, সরি। বুঝছো? তারপর ধরো মানে সবই পারবো এখন, তাই না? জি স্যার। তো এই ভিজুয়ালাইজ করার উদ্দেশ্য হলো একটাই, যে আমার যে ইনপুট ভেরিয়েবল গুলো আছে সেই ইনপুট ভেরিয়েবল গুলা আউটপুটের উপর কেমন ইফেক্ট ফেলতেছে।
বুঝাইতে পারছি? জি স্যার। যেমন এই ডাটা থেকে আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি এটা হলো প্যারেন্ট ক্লাস 1 2 3, 3 ধরনের ক্লাস আছে। তাহলে বলো তো আমাকে কি কোন ক্লাস বেশি সার্ভাইভ করছে, কোন ক্লাসটা বেশি মারা গেছে? প্যাসেঞ্জারের ক্লাস আর কি। ক্লাস 1 ওয়ান স্যার বি সার্ভাইভ করছে। এখানে মোটামুটি কাছাকাছি, বাট যদি আমি মারা যাওয়ার ক্ষেত্রে চিন্তা করি তাহলে থার্ড ক্লাস যারা ছিল, থার্ড ক্লাস প্যাসেঞ্জার, তারা কিন্তু বেশি মারা গেছে। জি স্যার। আবার ওরা বেশি বাঁচছেও, এখানে যদি সেই সংখ্যাটা দেখো তাদের সংখ্যাটাও একটু বেশি, বাচ্চার সংখ্যাটাও বেশি, বাট তুলনামূলক ভাবে কিন্তু বেশি মারা গেছে তারাই। তাহলে এই প্যাসেঞ্জারের ক্লাসের ভালো একটা ইফেক্ট আছে না সার্ভাইভের উপরে বা ডেড এর উপরে? জি স্যার। কোন অ্যাট্রিবিউট গুলা গুরুত্বপূর্ণ, কোন অ্যাট্রিবিউট গুলা গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু ডাটা ভিজুয়ালাইজ করেও আমরা একটা অনুমান করতে পারি। জি স্যার। Got it? জি তো স্যার, এই ফাংশনটা কিন্তু আমাদের নিজেদের লেখা, এমন না যে ফাংশনটা আমরা পেয়ে গেছি অটোমেটিক্যালি, না, এটা কিন্তু লজিক্যাল ভাবে আমাদের নিজেদের লেখা ফাংশন। ঠিক আছে? তো এই কিছু কিছু জিনিস আছে আমাদের নিজেদের কোড করতে হবে। Got it? জি স্যার। ওকে, এটা কি তোমাদের সাথে শেয়ার করা আছে এই ড্রাইভটা? আমি শেয়ার করে দিলাম। হ্যাঁ, ওকে, তাহলে আমরা তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তোমাদের ক্লাসের উপস্থিত সংখ্যা কম কেন? স্যার। ক্লাসে উপস্থিত সংখ্যা কম কেন? স্যার অনেকে তো ছিল স্যার। স্যার দুপুর টাইম এই জন্য হতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার গ্রুপ নিয়ে কিছু বলার ছিল। হ্যাঁ, কি জন্য জানি গ্রুপ হচ্ছে 4 জন করে নেওয়ার জন্য, কিন্তু স্যার আমি যদি 4 জনের বদলে 2 জন থাকি স্যার, কোনো অসুবিধা হবে? মানে যদি কম থাকি। হ্যাঁ, হ্যালো। জি স্যার, শুনতে হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, গ্রুপ নিয়ে জানি কি বলা ছিল? আমি বলছিলাম যে স্যার আপনি বলেছিলেন স্যার 4 জন করে গ্রুপে থাকতে, মানে আমাদের যে নেক্সট যে প্রজেক্ট বা থিসিস মানে স্যার যেটা আছে স্যার এর জন্য স্যার। স্যার এখন যদি স্যার আমরা 4 জনের বদলে যদি 2 জন থাকি, কোনো প্রবলেম হবে স্যার? স্যারের নেট প্রবলেম। এখন এখন বলো, এখন বলো। জি স্যার। স্যার আমি বলছিলাম যে স্যার আপনি বলেছিলেন 4 জন করে গ্রুপের জন্য। এখন যদি স্যার আমি 4 জনের বদলে যদি স্যার 2 জন করে থাকি, কোনো প্রবলেম হবে? 2 জন